আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। উইদাউট ইন্ট্রোডাকশন আমরা ক্লাসটা শুরু করব, কারণ আমাদের ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। এই দীর্ঘায়িত হওয়ারও আবার কারণ রয়েছে। কারণ দেখো, প্রথমত আমাদের আজকে প্যাসেজের নাম কি? দ্য প্যারটস টেল। এটা এইচএসসি 26 ব্যাচের যে নতুন বই প্রকাশিত হয়েছে বোর্ড থেকে, সেটার প্রথম একদম ইউনিট অন লিসন অন যে গল্পটা, সেটা দ্য প্যারটস টেল। সো এটা আমরা কিভাবে পড়বো জানো? আমরা পড়তে গেলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড একদম ভেঙে ভেঙে মিনিং সহ পড়বো। এরপর প্যাসেজ পড়তে গেলে যে গ্রামার আসবে আমাদের সামনে, যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে, স্পেলিং আসবে, বা যে কোনো ধরনের গ্রামার যেটা তোমার অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে বা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, এমন ধরনের গ্রামাটিক্যাল বিষয়গুলো আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিব। কারণ তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা শুরু থেকেই, মানে এখন থেকেই সবার থেকে এগিয়ে নিতে চায় ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির জন্য, বা ভর্তি যুদ্ধে নিজেকে এগিয়ে নিতে চায় অন্যদের সবার থেকে। তো তাদের জন্য এটা একটা সুযোগ থাকবে, তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে পড়াবো। সো তোমাদের যদি মনে হয় না আমি এটা স্কিপ করে যেতে পারো, সমস্যা নাই। বাট তুমি যদি গ্রামাটিক্যাল বিষয় বা যেগুলো আমি দেখাবো প্যাসেজ পড়ানোর সময়, সেগুলো যদি তুমি দেখো শুরু থেকে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। যদি তোমার ড্রিম হয় মেডিকেল অথবা ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তুমি অবশ্যই দেখবা। আরেকটা বিষয় দেখো, আমরা কি ওয়ার্ড মিনিং সহ পড়বো, গ্রামাটিক্যাল বিষয়গুলো ব্যাখ্যা করব, আর আমরা প্রত্যেকটা সেন্টেন্স একদম একবার করে অনুবাদ করে যাব, ঠিক আছে? এরকম। সো এটা করতে গিয়ে আমাদের একটু সময় লাগতে পারে, বাট নো প্রবলেম। আমরা শুরু করি, একদম শুরু থেকে শুরু করি গল্পটা। সো দেখো, শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হয়তো এটা ফার্স্ট পার্টেই পুরো ক্লাসটা নেওয়া সম্ভব হবে না। সো দ্বিতীয় পার্টও খুব শীঘ্রই চলে আসবে তোমাদের। সো ওই পার্টটা দেখে নেবা, ওকে? সো এটা ফার্স্ট পার্ট। সো আমরা শুরু করি। দেখো কি বলছে এখানে, দ্য প্যারটস টেল। এই যে প্যারটস টেল মানে কি? তোতা পাখির গল্প। প্যারট মানে তোমার তোতা, তোতা বা ওই যে তোমার টিয়া বলো। আর টেল মানে কি? টেল মানে ছোট গল্প। স্টোরি গল্প, স্টোরি যেটা রয়েছে ওটাও গল্প, বা টেল মানে ছোট গল্প। সো দ্য প্যারটস টেল, টিয়া পাখি বা তোতা পাখির গল্প। তো এটা কে লিখেছে? এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার মানে কি এটা একটা বাংলা গল্প, বাংলা টেল, বাট এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আছে? ট্রান্সলেট করা হয়েছে। সো ট্রান্সলেটেড বাই কাইসার হক, ঠিক আছে? সেটার উচ্চারণ এইখানে আমি মাঝে মধ্যে একটু উচ্চারণও তোমাদের দেখিয়ে দিব। দেখো, তোমার এটা উচ্চারণ করা ট্রান্সলেট না, এখানে এই এস এর উচ্চারণটা জয়ের মতো হবে, ট্রান্সলেটেড বাই কাইসার হক। যেমন ট্রান্সলেশন, তারপর প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট, এরকম, ঠিক আছে? সো আমরা সেদিকে না যাই। তো এটা ট্রান্সলেট করেছে তোমার কি? কাইসার হক। আচ্ছা, এরপরে আমরা যাই। ওয়ান্স আপন আ টাইম মানে কোনো এক সময়, দেয়ার সেখানে, লিভড বাস করতো। হ্যাঁ, লিভড বাস করতো, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। লিভড বাস করতো, আ বার্ড একটা পাখি। কি বলতেছে? যে কোনো এক সময় সেখানে একটা পাখি থাকতো, পাখি বাস করতো। তো এটা যদি আমি বাংলা গল্পের মতো বলতে চাই, তাহলে অনুবাদটা হবে এরকম, যে এক যে ছিল পাখি, এরকম অর্থ আসবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই। এর বলছে ইট, এটা, এই যে বার্ডের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এখানে। ইট দ্বারা বুঝিয়েছে তোমার বার্ড। দেখো, রহিম, করিম, অন্যদের ক্ষেত্রে তোমার হি, সে এরকম ইউজ হবে, বাট যেগুলো প্রাণী, ঠিক আছে? প্রাণী যেগুলো, প্রাণীর ক্ষেত্রে আমরা ইট প্রোনাউন ইউজ করি, ঠিক আছে? ইট প্রোনাউন ইউজ করি। সো এখানে ইট দ্বারা আমাদের বার্ড বুঝিয়েছে। সো ইট ওয়াজ, এটা ছিল, আনলেটার্ড। কি বলছে? আনলেটার্ড। সো আনলেটার্ড শব্দের অর্থ তোমার অশিক্ষিত, ঠিক আছে? অশিক্ষিত। আনলেটার্ড শব্দের অর্থ তোমার অশিক্ষিত। সো এখানে একটু তোমাদের দেখাই, দেখো কি বলছে এখানে। লেটার্ড একটা শব্দ রয়েছে, লেটার্ড মানে তোমার শিক্ষিত, ঠিক আছে? সো এটা সিনোনিম হতে পারে শিক্ষিত। ইংলিশ আমরা কি করি? এডুকেটেড, লার্নেড, তাই না? সো লেটার্ড মানে শিক্ষিত। আমি বললাম লোকটা শিক্ষিত, দ্য ম্যান ইজ লেটার্ড, ঠিক আছে? এরকম। আর আন যুক্ত করে দিয়েছে, লেটার শব্দের সাথে আন যুক্ত করে দিলে সেটার বিপরীত অর্থ হয়, ঠিক আছে? যেমন তোমার এই যে টাই মানে কি? বাধা। আমি যদি এখানে একটা আন যুক্ত করে দিই, আনঠাই করে দিই, তাহলে হয়ে যাবে তোমার কি?
খুলে ফেলা, বিপরীত অর্থটা দেয়, ঠিক আছে? তো এখানে আনলেটার্ড মানে কি হবে? অশিক্ষিত। আমি বললাম লোকটা খুবই অশিক্ষিত, দ্য ম্যান ইজ ভেরি আনলেটার্ড, ঠিক আছে? ইট ওয়াজ আনলেটার্ড, এটা ছিল অশিক্ষিত, মানে পাখিটা অশিক্ষিত ছিল। এরপরে কি বলছে? ইট মানে পাখিটা স্যাং, গান গাইতো। দেখো এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এখানে যে ভার্বগুলো আসবে সব ভার্বের 2 নম্বর ফর্ম হবে, ঠিক আছে? সব ভার্বের 2 নম্বর ফর্ম হবে, কারণ এটা হচ্ছে অতীতের গল্প নিয়ে কথা হচ্ছে। সো সিং এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, সিং এটা হচ্ছে V1, এই স্যাং হচ্ছে তোমার V2, আর এর 3 নম্বর ফর্ম হচ্ছে সাং, ঠিক আছে? SUNG, সাং। সাং হচ্ছে তোমার ভার্বের 3 নম্বর ফর্ম। সো আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম হয়, V1, V2 আর V3। তো এই স্যাংটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। সো ইট স্যাং, এটা গান গাইতো, বাট কিন্তু could not recite, দেখো could not পারতো না, recite, recite মানে হচ্ছে তোমার আবৃত্তি করা, পড়তে পারা, ঠিক আছে? সো এখানে বলছে যে আবৃত্তি করতে পারতো না a word, একটা শব্দ of scripture, scripture মানে হচ্ছে তোমার ধর্মগ্রন্থ, মেন অর্থ হচ্ছে তোমার ধর্মগ্রন্থ। তোমরা হচ্ছে অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখে নিবা, আর আমি যে অর্থগুলো এখানে বলছি, যে অর্থগুলো, যে মিনিং গুলো আমি বলছি, এটা সহ সিনোনিম অ্যান্টোনিম সহ আমার একটা নিজের লেখা শীট রয়েছে এই প্যাসেজের উপরে, প্রত্যেকটা প্যাসেজের উপরে রয়েছে। তো তোমার যদি লাগে তাহলে তুমি যেটা করবা, তুমি হচ্ছে আমাদের সিআরডিমি যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে গিয়ে তুমি হচ্ছে একটা কি করবে, একটা মেসেজ দিবা যে ভাই ইউটিউব থেকে এসেছি, আমাদের হচ্ছে পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। সো তোমার দিয়ে দেওয়া হবে, না প্রবলেম, ওকে? সো স্ক্রিপ্ট এটা হচ্ছে ধর্মগ্রন্থ। সো তুমি এখানে শাস্ত্র ধরতে পারো, হ্যাঁ শাস্ত্র, কারণ হচ্ছে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থকে শাস্ত্র বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা বলে। সো তুমি এখানে বলতে পারো যে বাট কুড নট রিসাইড আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, বাট এটা হচ্ছে শাস্ত্রের একটা ওয়ার্ডও আবৃত্তি করতে পারতো না, ওকে? এরপর কি বলছে? ইট মানে এই পাখিটা হপড, হপ দেখো এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম হচ্ছে তোমার হপ, শুধু হপ, এই যে এটা 1 নম্বর ফর্ম। সো হপ শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে লাফানো, লাফালাফি করা, ঠিক আছে? ত্রিং বিরিং করা, ঠিক আছে? ত্রিং বিরিং করে না, তোমাদের ভিতরে অনেকে থাকতে পারে এরকম যে খুব লাফালাফি করে, বিশেষ করে ছোটরা এরকম হয়। সো ইট হপ মানে এটা লাফালাফি করতো, অ্যান্ড ইট কি? ফ্লু, ফ্লু মানে কি? দেখো ফ্লু এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম হচ্ছে তোমার ফ্লাই, ফ্লাই, ঠিক আছে? ফ্লাই মানে ওড়া। সো ইট ফ্লু এটা উড়তো, বাট কিন্তু ল্যাকড, এই যে ল্যাক যে ভার্ব, LACK, ল্যাক, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে তোমার অভাব থাকা, ঘাটতি থাকা, ঠিক আছে? অভাব থাকা, ঘাটতি থাকা। তো বলতেছে বাট ল্যাকড, ঘাটতি ছিল অল সেন্স অফ ম্যানার্স। দেখো এখানে কি বলছে? অল মানে হচ্ছে সব ধরনের, সেন্স মানে হচ্ছে তোমার জ্ঞান বা বোধ। এই সেন্স বা হচ্ছে এখানে আরো কিছু তোমার ফ্রেজ থাকবে যেগুলোর অর্থ তোমরা হচ্ছে কোনো গাইডে পাবা না, কোনো বইতে পাবা না নর্মালি। সো আমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াই। সো সেক্ষেত্রে দেখো আমি বলে দিব তোমাদের। তো সেন্স শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আবার বোধ, হ্যাঁ বোধ বা অনুভূতি। সো এটা হচ্ছে অল সেন্স অফ ম্যানার্স, ম্যানার্স মানে কি? শিষ্টাচার। তো বলতেছে শিষ্টাচার জ্ঞানের বা শিষ্টাচার বোধের ঘাটতি ছিল, যেহেতু অল রয়েছে তাহলে অল সেন্স অফ ম্যানার্স এটার অর্থ হচ্ছে সব ধরনের শিষ্টাচার বোধের বা শিষ্টাচার জ্ঞানের অভাবের ঘাটতি ছিল, ঠিক আছে? বা অভাব ছিল, ঠিক আছে? তো আমরা হচ্ছে একবার অর্থটা করি যে ইট হপড বাট ইট ফ্লু। তো কি হচ্ছে? এটা লাফালাফি করতো বাট এটা উঠতে পারতো না, সরি ইট ফ্লু অ্যান্ড ইট হপড অ্যান্ড ইট ফ্লু, এটা লাফালাফি করতো এবং উঠতো, কিন্তু এটা সব ধরনের শিষ্টাচার বোধের অভাব ছিল, ঘাটতি ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর এটা আমরা চলে যাই। কি বলছে? দ্য কিং মানে হচ্ছে রাজা, সেড বলেছিল, সাচ মানে হচ্ছে এমন, সাচ শব্দের অর্থ হচ্ছে এমন, সাচ আ বার্ড এমন একটা পাখি, আবার একটা পাখি, সাচ আ বার্ড এমন একটা পাখি, ইজ হয় এই যে অফ নো ইউজ। দেখো অফ নো ইউজ এটা হচ্ছে একটা ইংলিশ ফ্রেজ যেটার অর্থ 3টা শব্দ মিলে একটা অর্থ, সেটা হচ্ছে যে আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, কাজের না, ঠিক আছে? সেখানে কি হবে? সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ, এমন একটা পাখি কোনো কাজেরই না, অপ্রয়োজনীয়, আননেসেসারি, ঠিক আছে? এমন একটা পাখি একেবারে অপ্রয়োজনীয়। ইট তথাপি, ইট মানে পাখিটা ডিভোর্স। দেখো ডিভোর্স এটা হচ্ছে তোমার এটার অর্থ হচ্ছে কি জানো? আমরা জানি হচ্ছে ইট মানে খাওয়া, তাই না? ইট মানে খাওয়া, ইট মানে হচ্ছে নর্মালি কোনো কিছু খাওয়া, বাট ডিভোর্স এটার অর্থ হচ্ছে তোমার
গোগ্রাসে গেলা মানে ওই যে রাক্ষসের মতো খাওয়া টাইপ, ঠিক আছে, মানে অনেকে খায় না আমাদের ভিতরে, মানে রাক্ষসের মতো খায়। সো এখানে বলতেছে যে ইট ডিভার্স, এটা হচ্ছে গোগ্রাসে গিলতো বা খেত ফ্রুট, ফ্রুট মানে কি ফল, ফল খেত ফ্রম থেকে দ্য ফরেস্ট মানে হচ্ছে বাগান থেকে, বাগান থেকে এটা ফল খেত। সো এখানে খাওয়া এখানে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে তোমার ওই বাগানে পাখিরা কি করে, পাখিরা হচ্ছে কিন্তু একটা ফল সম্পূর্ণ খায় না, তাই না, ওই প্রত্যেকটা ফলে একটা একটা করে ঠোকর দেয়, একটু একটু করে খায়। তো মনে করো এরকম একটু একটু করে খাইলে মোটামুটি সব ফলে যদি খাওয়া হয় তাহলে সব ফলই নষ্ট, কারণ এগুলো হচ্ছে কেউ কিনবে না, তাই না, মার্কেটে কেউ কিনবে না এটা। ধরো প্রত্যেকটা ফলে একটু একটু করে পাখির ঠোকর দেওয়া, একটু একটু করে খাওয়া, তো এটা কিনতো না কেউ। তো এটা পরে বলছে, আমরা পড়লে বুঝবো যে ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, এটা হচ্ছে বাগান থেকে ফল খেত। ব্রিং ডাউন, দেখো ব্রিং ডাউন, ব্রিং ডাউনের অনেক অর্থ রয়েছে, এটা একটা ফ্রেজাল ভার্ব আর কি। সো এটার অর্থ হচ্ছে ধ্বংস করা, মূলোৎপাটন করা, বাট এখানে আমাদের এখানে ধ্বংস করার অর্থ নিতে পারো, সমস্যা নেই। আমরা এখানে অর্থ নিতে পারি হচ্ছে ব্রিং ডাউন, নামিয়ে আনা, ঠিক আছে, কমিয়ে আনা। সো ব্রিঙ্গিং ডাউন, কমিয়ে এনে, কি কমিয়ে এনে, দ্য প্রফিটস, প্রফিটস মানে হচ্ছে তোমার মুনাফা, সো মুনাফা কমিয়ে এনে অফ হচ্ছে কি ফ্রুটার্স, দেখো ফ্রুটার্স মানে হচ্ছে তোমার ফল বিক্রেতা, এটা লিখলাম না, ফ্রুটার্স মানে ফল বিক্রেতা। সো ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে এনে, নামিয়ে এনে ইন দ্য রয়্যাল মার্কেট, রয়্যাল মানে হচ্ছে তোমার রাজকীয়, আছে মানে রাজকীয় মানে হচ্ছে তোমার রাজ্য সম্পর্কিত। সো রাজ্যের বাজার বা রাজকীয় বাজার, এখানে রাজ্যের বাজার ধরলে সব থেকে বেটার হয়। সো রাজ্যের বাজারে ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে এনে, এটা হচ্ছে জঙ্গল থেকে ফল খেয়ে ফেলতো, গোগ্রাসে গিলতো, ঠিক আছে, এরকম। সো হয়ে গেল এটা আমাদের। সো তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কখনো, ধরো আমি এটা তো হচ্ছে রেকর্ডেড ভিডিও, সো কোনো একটা সমস্যা হলে তোমরা যেটা করবা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দেবো, ওকে, নো প্রবলেম, ওকে। আর আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে তোমরা তো ক্লাস করছো, তাই না, অনেকে ক্লাস করছো, তুমি কোন ব্যাচ থেকে ক্লাসটা করছো একটু জানিয়ে দিতে পারো, হ্যাঁ, তুমি হচ্ছে কমেন্টে একটু জানিয়ে দিতে পারো যে ভাইয়া 26 ব্যাচ অথবা 25 ব্যাচ, হোয়াট এভার, যে কোনো ব্যাচের তুমি হচ্ছে কমেন্ট করে দিতে পারো। অনেক সময় দেখা যাবে যে তুমি সিনিয়র হয়ে গিয়েছো, তোমার জুনিয়র অনেকে হচ্ছে তোমার লাইক দিয়ে দিল একটা 26 বছর ওইখানে, তোমার তখন স্মরণ হলো আমিও তো একসময় এরকম পড়াশোনা করতাম, ঠিক আছে, তোমার ওই সময়কার একটা স্মৃতি ভেসে আসবে, ঠিক আছে। সো হোয়াট এভার একটু জানিয়ে দিতে পারো। এবার বলছে কি যে সে সামন, দেখো সামন শব্দের অর্থ কি, আমরা জানি কল মানে ডাকা, নর্মালি কল মানে ডাকা, জাস্ট কাউকে নর্মালি ডাকা, বা সামন মানে হচ্ছে তোমার কাউকে হাজির হতে বলা বা ডেকে আনতে বলা, ঠিক আছে, ডেকে আনতে বলা বা হাজির হতে বলা, তলব করা, ঠিক আছে, এরকম অর্থ। দেখো তো কি বলতেছে, এটা হচ্ছে তখন ইউজ করা হয় যখন হচ্ছে হাই অথরিটির কেউ কাউকে হাজির হতে বলে বা হচ্ছে তোমার কাউকে ডেকে পাঠাতে বলে, তখন হচ্ছে এই সামন শব্দটা ইউজ করা হয়, ঠিক আছে, হাই অথরিটি যখন কেউ কাউকে হাজির হতে বলে। সো হি সামন তিনি হচ্ছেন কি তলব করলেন, রাজা তলব করলেন বা হাজির হতে বললেন কাকে, দ্য মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, সো মন্ত্রীকে হাজির হতে বললেন। অ্যান্ড কমান্ডেড, দেখো কমান্ড, এই যে তোমরা এটা অর্থ জানো, কমান্ড মানে কি, কমান্ড মানে হচ্ছে তোমার আদেশ করা। সো কমান্ডেড আদেশ করেছিল, রাজা আদেশ করেছিলেন, কি আদেশ করেছিলেন, এডুকেট, দেখো এডুকেট এটা হচ্ছে তোমার কি, এডুকেশন মানে শিক্ষা, বাট এডুকেট হচ্ছে এটা ভার্ব, ঠিক আছে, এডুকেট মানে হচ্ছে তোমার হচ্ছে শিক্ষিত করা, এডুকেট মানে কি শিক্ষিত করা, কাউকে শিক্ষা দিয়ে শিক্ষিত করা। সো এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করো, বলতেছে রাজা বলতেছে এটা কোনো ধরনের ম্যানার নাই, হ্যাঁ, কোনো ধরনের ম্যানার নাই, সো এটাকে হচ্ছে তোমরা এডুকেট করো, এটাকে তোমরা শিক্ষিত করো, শিক্ষা দাও, ঠিক আছে, পাঠ দাও। সো হয়ে গেল। আমরা হচ্ছে একবার একটু পড়ি যে রাজা মিনিস্টারকে তলব করলেন এবং তাকে আদেশ করলেন এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করো বা শিক্ষা দাও। সো আমাদের কিন্তু এতটুকু শেষ, হ্যাঁ, যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে করবা, নো প্রবলেম। আমরা হচ্ছে পরেরটাতে একটু চলে যাই। আচ্ছা এখানে কি বলতেছে দেখো, দ্য টাস্ক মানে কি কাজ, দ্য টাস্ক মানে কাজ,
অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করার কাজ। সো এখানে দেখো রয়েছে তোমার ভার্ব, ওই যে এডুকেট ভার্ব পড়ে আসলাম, এডুকেট ভার্ব, বাট এটার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে, আইএনজি যুক্ত হয়েছে, এডুকেটিং হয়েছে। কি জন্য হয়েছে আইএনজি? কারণ এর পূর্বে একটা প্রিপোজিশন রয়েছে। তোমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাসে আমি পড়িয়েছিলাম, ইউটিউবে পাবা বা আমাদের ফেসবুক পেজেও পাবা। সো আমি সেখানে পড়িয়েছিলাম যে প্রিপোজিশনের পরে যখনই কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে নিশ্চিত আইএনজি যুক্ত হবে। তোমাদের রাইট ফর্ম ভার্বে বোর্ডের কোয়েশ্চেনে অ্যাটলিস্ট তো দুইটা থাকেই, একেবারে না থাকলে একটা অবশ্যই পাবা, ঠিক আছে, অনেক সময় 3টা 4টাও থাকে। সো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, দ্যাট টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করার কাজ। ফেল অন, দেখো ফেল এটার 1 নম্বর ফর্ম হচ্ছে, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে তোমার ফল, ফলেন বা ফেল, ঠিক আছে। সো ফল অন নরমালি, ফেল হচ্ছে তোমার ভার্বের 2 নম্বর ফর্ম, V2, ফল হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। সো ফেল অন মানে হচ্ছে পড়া, কোনো দায়িত্ব বা কোনো কাজ গিয়ে পড়া কারোর উপরে, বা আবর্তিত হওয়া, বা হচ্ছে কোনো দায়িত্ব বর্তিত হওয়া, ঠিক আছে, এরকম। সো ফেল অন পড়েছিল দ্য কিংস মানে হচ্ছে রাজার নেফিউস মানে হচ্ছে কি তোমার ভাগিনা। সো রাজার ভাগিনাদের উপর গিয়ে পড়লো। তো তারা কারা? হিজ মানে রাজার সিস্টার সন্স, রাজার বোনদের সন্তান। সো এখানে তোমাদের একটা জিনিস শেখার রয়েছে, দেখো এখানে একটা অ্যাপোস্ট্রফি রয়েছে আবার এস রয়েছে। সো অ্যাপোস্ট্রফি প্লাস এস এর ব্যবহার তোমরা অনেকেই জানো, বাট এটা সিঙ্গুলারের ক্ষেত্রে, বাট প্লুরালের ক্ষেত্রে অনেকে জানো না। সো আমি হচ্ছে তোমাদের এটা একটু বুঝিয়ে দিতে চাই, কারণ এখান থেকে তোমাদের এটা হচ্ছে ইউনিভার্সিটির পড়া, তোমাদের ইউনিভার্সিটি আসতে পারে। আমি তোমাদের একটু বোঝার জন্য বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়তেছো, এখান থেকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে মানে এই ফার্স্ট পেপার বই থেকে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 5টা 6টা 7টা 5টা থেকে 7টা কোয়েশ্চেন থাকে প্রতি বছর, ঠিক আছে। টেক্সট বই থেকে অনেক কোয়েশ্চেন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, সিনোনিম অ্যান্টোনিম থাকে, স্পেলিং থাকে, অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, গ্রামাটিক্যাল বিষয় থাকে, সেন্টেন্স কারেকশন থাকে। সো এই যে প্যাসেজগুলো পড়তেছো, এগুলো হচ্ছে খুব ভেঙে যদি তুমি এখন থেকে একটু পড়ে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ওই ঢাকা ইউনিভার্সিটি যখন কোয়েশ্চেন করবে তুমি হচ্ছে এমনিতে অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে। সো সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু পড়ে নিবা, অন্যান্য গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে আমি অবশ্যই দেখিয়ে দিব তোমাদের। সো যেমন এখন একটা দেখাবো, দেখো আমি 2টা বাংলা বাক্য লিখি আগে, তারপরে তোমাদের সাথে কথা বলি। দেখো আমি বললাম যে রাকিবের কি হলো, দেখো এটা হচ্ছে একটু মোটা হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে নিই। সো আমি বললাম যে রাকিবের বাইক, ঠিক আছে, রাকিবের বাইক। আরেকটা আমি বাক্য লিখলাম যে হচ্ছে যে বন্ধুদের বাইক, দুইটা সেন্টেন্স লিখতাম। সো এখানে বলছে কি রাকিবের বাইক, তার মানে এখানে তোমার এই বাইকটা কার, বাইকটা হচ্ছে তোমার এই রাকিবের। তার মানে কোনো কিছু যদি কোনো ব্যক্তি বা কারোর মালিকানায় থাকে, এরকম বোঝায়, বা কেউ হচ্ছে কোনো জিনিস পজেস করে এরকম অর্থ দেয়, তখন হচ্ছে তোমার কিভাবে তোমরা হচ্ছে ইংলিশটা করবা বা ইংলিশটা কেমন হবে। দেখো এখানে বলছে রাকিবের বাইকটা হচ্ছে রাকিবের। সো বাংলা বাক্যে নর্মাল হচ্ছে তোমার এখানে একটা র থাকবে, হ্যাঁ, প্রথম যে শব্দ ওই শব্দের পরে একটা র থাকবে, রাকিবের বাইক, বন্ধুদের বাইক। তারপর হচ্ছে আমি বললাম যে আমার বাবার গাড়ি, সো বাবার একটা র রয়েছে এখানে। আমি বললাম আমাদের দেশ, এটা অবশ্য অন্য ক্ষেত্রে চলে যায়। আমি বললাম হচ্ছে পাখির বাসা, তা হচ্ছে কি বার্ডস, সরি আমি এখন ইংলিশটা বলি নাই, সো এটা আমি তোমাদের পরে বোঝাই। সো এরকম যখন পাখির বাসা মানে কি, বাসাটা পাখির, ওকে, তাই না, এরকম। আবার আমরা হচ্ছে ওই এক্সাম্পলে পড়ে আসলাম যে রাজার ভাগিনা কার, রাজার, এরকম আর কি। সো এরকম হলে কি করবা, প্রথমে দেখো রাকিব লিখবা, এই যে রাকিব লিখবা, রাকিব লেখার পরে তুমি হচ্ছে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিবা এবং হচ্ছে এস দিবা, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিবা এবং এস দিবা। এরপরে দেখো কি রয়েছে, বাইক, তো বাইক লিখে দাও, BIKE, রাকিবস বাইক হয়ে গেল, রাকিবের বাইক। তাহলে কি হবে, রাকিবস বাইক, ঠিক আছে। এরপরে কি বলতেছে, বন্ধুদের বাইক, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে খুবই সহজ, আমরা প্লুরালটা একটু দেখবো, বন্ধুদের। সো বন্ধু, এটা হচ্ছে বন্ধুদের বলতেছে, এখানে কিন্তু একজন বন্ধুর কথা বলে না, বন্ধুদের মানে কি প্লুরাল, বহুবচন, তাই না। সো আমরা এখানে কি লিখবো, ফ্রেন্ডস, FRIENDS, এই যে ফ্রেন্ডস লিখলাম, ফ্রেন্ডস, এই যে কোনো নাউনের সাথে যদি S বাই এ যুক্ত হয় সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। সিঙ্গুলার মানে কি, সিঙ্গেল থেকে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, প্লুরাল হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সো ফ্রেন্ডস মানে হচ্ছে
হচ্ছে কি এস যুক্ত করলাম বন্ধুদের। এখন হচ্ছে আমি এখানে এখন কি করব, এখন আমি হচ্ছে অ্যাপোস্ট্রফি দিব, তাই না? এই যে এস দিলাম। হ্যাঁ, এখন দেখো বহুবচনের ক্ষেত্রে বা প্লুরালের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাপোস্ট্রফিটা দিলেই হয়ে যায়, এখানে তোমার নতুন করে এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? এখানে তোমার নতুন করে এস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এখানে হবে ফ্রেন্ডস, এই যে বাইকটা এখানে এবার লিখে দাও বাইকস, ঠিক আছে? বন্ধুদের বাইকস, এখানে বাইকস এস যুক্ত করার কারণ হচ্ছে বন্ধুদের, তার মানে কি প্রত্যেকটা বন্ধুর একটা একটা করে বাইক রয়েছে, তাই না? সবারই বাইক রয়েছে, সো একটা বাইক তো না, অনেকগুলো বাইক, সেক্ষেত্রে আর কি ফ্রেন্ডস বাইক হচ্ছে বন্ধুদের বাইক। তো প্লুরালের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি পরে এস না দিলেও চলে। সো এটা ছিল, আমরা হচ্ছে এবার পরবর্তীতে চলে যাব। তো আমরা হচ্ছে তারপরে চলে যাই। দেখো এখানে কি বলছে, এখানে এবার আমরা একটু উদাহরণটা দেখে নিব। দেখো কিংস নেফিউজ, তাই না? সো এখানে বলছে রাজার ভাগিনাদের, সো ভাগিনাকার রাজা, তাই না? এই জন্য এখানে তোমার অ্যাপোস্ট্রফি এরপরে এস ইউজ করছে। এবার দেখো বলতেছে কি সিস্টার্স সন, বোনদের সন্তান। সো এখানে আমি বোনদের, এটা হচ্ছে সিস্টার্স, এটা হচ্ছে তোমার প্লুরাল শব্দ হওয়ার কারণে শুধু একটা অ্যাপোস্ট্রফি ইউজ করছে, এস ইউজ করে নাই, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সন্স বোনদের সন্তান। সো আমরা হচ্ছে এরপরে চলে যাই। দেখো কি বলছে এরপরে বলছে দ্য লার্নেড মেন। সো মেন হচ্ছে তোমার প্লুরাল, এর হচ্ছে তোমার সিঙ্গুলার হচ্ছে ম্যান। ম্যান মানে একজন মানুষ, ম্যান মানে হচ্ছে অনেকজন মানুষ বা অনেক মানুষ, ঠিক আছে? সো দ্য লার্নেড ম্যান মানে হচ্ছে শিক্ষিত লোকেরা। এখানে একটা জিনিস তোমাদের দেখায়, ম্যান কি লোক, মানুষ, তার মানে কি এটা নাউন, তাই না? সো নাউনের পূর্বে দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে লার্নেড। আবার এই যে লার্ন মানে আমরা জানি মানে শেখা, আবার এই ইডি যোগ রয়েছে, তাই না? ভার্বের সাথে তো আবার ইডি যোগ থাকে। সো এটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ? দেখো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কারণ মেন নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে। এটা তোমাদের মডিফায়ারে আমি পড়িয়েছিলাম, মডিফায়ারের ক্লাসে পড়িয়েছিলাম, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো এটা যেহেতু নাউন তাহলে লার্নেড এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? The learned men হচ্ছে শিক্ষিত লোকেরা of the court, কোর্ট শব্দের অর্থ হচ্ছে তোমার রাজসভা, ঠিক আছে? রাজসভা বা দরবার। সো এখানে যেহেতু রাজা সম্পর্কিত বিষয়, সো আমরা এখানে রাজসভা ধরবো, যে রাজসভার শিক্ষিত লোকেরা ডেলিবারেট। দেখো ডেলিবারেট শব্দের অর্থ কি? ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে তোমার বিবেচনা করা, বিচার বিবেচনা করা, চিন্তা করা, ঠিক আছে? এরকম আর কি। সো ডেলিবারেটেড, তুমি এটা সিনোনিম ধরতে পারো, কন্টেম্পলেট, থিঙ্ক, কনসিডার, হ্যাঁ এরকম ধরতে পারো। ডেলিবারেটেড মানে বিচার বিবেচনা করেছে, লং মানে হচ্ছে লং টাইম, ফর এ লং টাইম, অনেক সময় ধরে বা লম্বা সময় ধরে রাজসভার শিক্ষিত লোকেরা, লার্নেড ম্যানরা কি করেছিল? বিচার বিবেচনা করেছিল, চিন্তা করেছিল। এরপর কি বলতেছে, they মানে তারা বলতে ওই যে রাজসভার শিক্ষিত লোকেরা ফন্ডার্ড। দেখো ফন্ডার্ড, এটা মূল শব্দ হচ্ছে ফন্ডার, এই পর্যন্ত। ফন্ডার শব্দের অর্থ হচ্ছে এরকম চিন্তা করা, ভেবে দেখা, এরকম অর্থ, ঠিক আছে? সো ফন্ডার এটা সিনোনিম তোমরা বলতে পারো মিউজ, MIMUS, মিউজ বলতে পারো, কন্টেম্পলেট বলতে পারো, ঠিক আছে? they pondered, তারা হচ্ছে বিচার বিবেচনা করেছিল, তারা ভেবে দেখলো দ্য রিজনস, কারণগুলো। দেখো রিজনস, কারণগুলো ভেবে দেখলো, বিহাইন্ড পিছনে, দি ইগনোরেন্স শব্দের অর্থ কি? অজ্ঞতা বা হচ্ছে তোমার মূর্খতা। সো এখানে অজ্ঞতার পিছনের কারণগুলো ভেবে দেখলো অফ দ্য ক্রিচার মানে হচ্ছে প্রাণী, মানে কি? প্রাণীর অজ্ঞতার পিছনের কারণগুলো ভেবে দেখলো ইন কোয়েশ্চেন। দেখো এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে তোমরা বইয়ে পাবান অর্থগুলা। সো এখানে রয়েছে তোমার ইন কোয়েশ্চেন মানে হচ্ছে আলোচ্য, মানে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? সো ইন কোয়েশ্চেন তার মানে হচ্ছে আলোচ্য প্রাণীর অজ্ঞতার পিছনের কারণগুলো তারা ভেবে দেখলো। এরপরে আমরা চলে যাই দ্য কনক্লুশন মানে কি? দ্য কনক্লুশন মানে হচ্ছে তোমার, আমরা জানি যে তোমরা আগে যখন এসে লিখতা, রচনা লিখতা, তখন হচ্ছে শুরুতে ইন্ট্রোডাকশন, শেষে কনক্লুশন মানে উপসংহার। সো কোনো কিছুর উপসংহার মানে এখানে তোমার অর্থ হবে সিদ্ধান্ত, ঠিক আছে? এখানে অর্থ হবে সিদ্ধান্ত। এই যে ভেবে দেখলো, ভেবে দেখার ফলে সিদ্ধান্তটা কি হলো? দ্য কনক্লুশন, সিদ্ধান্ত। দ্য বার্ডস নেস্ট, এই যে আবাসে অ্যাপোস্ট্রফির ব্যবহার, দ্য বার্ডস নেস্ট পাখির বাসাটি মেড অফ, দেখো মেড অফ মানে তৈরি করা হয়েছিল, স্ট্র মানে হচ্ছে তোমার ওই খড়কুটো, ঠিক আছে? তোমাদের খড়কুটো তোমরা অনেকেই চেনো। সো খড়কুটো অ্যান্ড হচ্ছে টুইক্স মানে হচ্ছে তোমার গাছের ডালপালা। সো গাছের ডালপালা এবং খড়কুটো দিয়ে তৈরি হয়েছিল। সো এখানে একটা বিষয় দেখো, মেড অফ মানে কোনো কিছু থেকে অন্য কোনো একটা বস্তু বা জিনিস তৈরি করা। সো এটা তোমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ? আমি হচ্ছে তোমাদের এটা একটু বুঝিয়ে দিতে চাই। দেখো এখানে একটু, আচ্ছা দেখো
কি জন্য আমরা আলোচনা করছিলাম ভুলে গেলাম একটু। আচ্ছা দেখো এখানে এই যে দেখো, ধরো এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু আর কি। সো এই বস্তু থেকে তোমার হচ্ছে আরেকটা বস্তু এইটা তৈরি করা হলো, মানে এটা থেকে এইটা তৈরি করা হয়েছে। এখন এইটা তৈরি করার পরে যদি বোঝা যায় যে এই বস্তুটা এই বস্তু থেকেই তৈরি করা হয়েছে, তাহলে তোমার সেখানে ইউজ হবে হচ্ছে মেড, কি হবে, মেড অফ ইউজ হবে, ঠিক আছে। মানে কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করা অর্থে মেড অফ ইউজ করা যায়, আবার মেড ফ্রম ইউজ করা যায়, ঠিক আছে। এখন ধরো এই বস্তুটা তৈরি করা হয়েছে, কিন্তু তৈরি করার পরে বোঝা যাচ্ছে না যে এটা এই বস্তু থেকেই তৈরি করা হয়েছে। যদি এরকম বোঝা না যায়, দেখে যদি বোঝা না যায়, তাহলে তোমার যেটা হবে সেখানে হবে তোমার মেড ফ্রম, ঠিক আছে, মেড ফ্রম। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবা। মেড অফ এর এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো তুমি হচ্ছে ক্লাস করতেছো, হয়তো ক্লাসে বসে অথবা রুমে বসে, তো রুমের একটু আশেপাশে তাকিয়ে দেখবা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। সো চেয়ার টেবিল দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি, মানে চেয়ার টেবিল তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। সেটা দেখার পরে বোঝা যায়, স্টিল বোঝা যায় যে এটা কাঠ দিয়েই তৈরি হয়েছে, তাই না, কাঠ দিয়েই তৈরি হয়েছে। তো এরকম যদি বোঝা যায় তাহলে তুমি মেড অফ ইউজ করবা। তুমি বলতে পারো দ্য টেবল ইজ মেড অফ, আমি এখানে উপরে লিখলাম উডস, মানে কাঠ দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের কি জন্য শিখাচ্ছি, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা তোমার আসতে পারে অনেক সময়, সেন্টেন্স কারেকশনে দিতে পারে, ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে। সো এই জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো মেড ফ্রম, অ্যাড হয়ে গেছে মেড ফ্রম। এখন যদি বোঝা না যায়, যেমন ধরো আমার এখানে একটা বই রয়েছে, এই যে বাংলা বই, সো এটা হচ্ছে একটা কাগজ, তাই না। তো আমরা জানি হচ্ছে এই যে কাগজ, এগুলো হচ্ছে গাছ থেকে তৈরি হয়। এখন এই কাগজ দেখার পরে কি বোঝা যায় যে এটা গাছ থেকে তৈরি হয়েছে? নো, বোঝা যায় না, বোঝার কোনো উপায় নেই। বাট আমরা জানি এটা গাছ থেকে তৈরি হয়েছে। যদি এরকম দেখে বোঝা না যায়, সেক্ষেত্রে মেড ফ্রম। সো তুমি এখানে বলতে পারো পেপার ইজ, এখানে বললা তুমি মেড অফ ট্রিস। দেখো কাগজ হচ্ছে গাছ থেকে তৈরি করা হয়, বুঝতে পেরেছো, এটা প্যাসিভে রয়েছে আর কি। সো দুইটা আমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের শিখিয়ে দিলাম। কেন শেখালাম? কারণ ইম্পর্টেন্ট, তোমাদের লাগবে সামনে, ঠিক আছে। এখন থেকে তোমরা একটু শিখে রাখো। দ্য বার্ডস নেস্ট পাখির বাসা, মেড অফ যেটা তৈরি করা হয়েছিল স্ট্র অ্যান্ড টুইগস, খড়কুটো এবং গাছের ডালপালা দিয়ে। খুড নট মানে কি, কুড মানে হচ্ছে পারা। সো খুড নট পারছিল না, কি পারছিল না, হোল্ড মানে ধারণ করতে পারছিল না। সো এখানে একটা জিনিস দেখো, খুট, এই যে হোল্ড যে ভার্বটা রয়েছে না, এই হোল্ড ভার্ব কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে। অতীতের ঘটনা নিয়ে কথা হচ্ছে, বাট এখানে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম কেন ইউজ করে নাই? দেখো আমি তোমাদের রাইট ফর্ম ভার্বে পড়িয়েছিলাম যখন, এটা খুবই সহজ একটা নিয়ম, বাট এখান থেকে তোমাদের আসে। সো কিছু ভার্ব রয়েছে যেগুলোর নাম হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে, ওট টু, এরকম কিছু ভার্ব রয়েছে, আমি তোমাদের পড়েছিলাম। এগুলোর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হবে। ধরো তোমার পরীক্ষায় কুড রয়েছে, এখানে তোমার গ্যাপ রয়েছে, এখন তুমি কি করবা, ওই যে ভার্বটা আছে গ্যাপে, ওই ভার্বটা বসিয়ে দিবা, ওইটাই অ্যান্সার। সো কুড নট হোল্ড, এটা ধারণ করতে পারছিল না মাছ, বেশি নলেজ, জ্ঞান, ঠিক আছে, বেশি নলেজ বা বেশি জ্ঞান ধারণ করতে পারছিল না। তাহলে এই যে তোমার রাজসভার লোকজন তারা কি সিদ্ধান্তে আসলো যে হচ্ছে পাখির বাসা, যেটা হচ্ছে তোমার স্ট্র অ্যান্ড টুইগস, মানে হচ্ছে খড়কুটে এবং গাছের ডালপালা দিয়ে তৈরি করা হয়েছিল, সেটা বেশি নলেজ বা বেশি জ্ঞান ধারণ করতে পারছিল না, এজন্যই হচ্ছে পাখিটা অশিক্ষিত, ঠিক আছে। মূলত আমার মনে হচ্ছে তারাই অশিক্ষিত এখানে। অবশ্য গল্পের দিকে তোমরা বুঝতে পারবা যে মেন কাহিনীটা কি। সো আমরা সামনের দিকে আগাই। দেয়ারফোর যার ফলে, তাদের এক কথা এখনো শেষ হয় নাই। দ্য ফার্স্ট থিং, প্রথম যে জিনিসটা প্রথম যে জিনিসটা প্রয়োজন ছিল, সেটা ছিল প্রপার মানে হচ্ছে তোমার কি, প্রপার মানে কি, উপযুক্ত। প্রপার কেজ মানে হচ্ছে খাঁচা। তো প্রথম যে জিনিসটা তাদের দরকার ছিল সেটা ছিল একটা উপযুক্ত খাঁচা, ঠিক আছে, বা একটা যথোপযুক্ত খাঁচা। সো কেজ শব্দের অর্থ হচ্ছে তোমার খাঁচা। কেজ হচ্ছে নাউন, খাঁচা, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ। সো এখানে তোমার প্রপার, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো আমরা সামনের দিকে আগাই। কি বলতেছে,
দ্য রয়্যাল স্কলার্স, স্কলার মানে কি পণ্ডিত, ঠিক আছে, স্কলার মানে পণ্ডিত, তো রয়্যাল মানে হচ্ছে তোমার রাজকীয়, রাজকীয় পণ্ডিতেরা রিসিভ গ্রহণ করেছিল, এই যে তারা এই যে একটা উল্টাপাল্টা বলে দিল, এটার কারণে তারা রিসিভ করেছিল কি হ্যান্ডসাম। দেখো হ্যান্ডসাম শব্দের অনেক অর্থ রয়েছে, হ্যান্ডসাম শব্দের অর্থ আমরা জানি সুদর্শন, ধরো তোমরা বলো না দ্য বয় ইজ ভেরি হ্যান্ডসাম, মানে ছেলেটা খুবই হ্যান্ডসাম, খুবই সুদর্শন, মানে হচ্ছে হ্যান্ডসাম শব্দটা আমরা ছেলেদের ক্ষেত্রে ইউজ করি, বয়দের ক্ষেত্রে, আর গার্লসদের ক্ষেত্রে আমরা বিউটিফুল ইউজ করি, হ্যাঁ হ্যান্ডসাম গার্ল হয় না, বিউটিফুল গার্ল হয়, আবার তোমার বিউটিফুল বয় হয় না, হ্যান্ডসাম বয় হয়। সো হ্যান্ডসাম, বাট তোমার এই হ্যান্ডসাম শব্দটা যখন হচ্ছে তোমার ফি, টাকা, উপহার এগুলোর ক্ষেত্রে ইউজ হবে, তখন তোমার অর্থ হবে মোটা অঙ্কের বা ব্যাগ ভর্তি। সো কি ব্যাগ ভর্তি বা হচ্ছে মোটা অঙ্কের ফি গ্রহণ করলো, ঠিক আছে, তারা বেতন টাকা গ্রহণ করলো, অ্যান্ড এবং হ্যাপিলি আনন্দের সাথে ওয়েন্ট হোম এবং বাসায় চলে গিয়েছিল। দেখো এখানে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, হ্যাপিলি রয়েছে না এখানে, হ্যাপিলি। সো তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে, সব থেকে বেশি আসে অ্যাডভার্ব থেকে। সো অ্যাডভার্বে এখন আমি একটা নিয়ম শিখিয়ে দিব, যেটা দেখলেই তোমরা নিশ্চিন্তে ভেবে রাখতে পারো এটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সেটা কি দেখো, ধরো যেগুলো তোমার অ্যাজেক্টিভ রয়েছে, অ্যাজেক্টিভ, এই যে অ্যাজেক্টিভ প্লাস যখন ly হবে এটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হবে, ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ প্লাস ly নিশ্চিতভাবে অ্যাডভার্ব। যেমন আমি তোমাদের যদি বলি বিউটিফুল মানে কি সুন্দর, স্লো মানে কি ধীর, তো এরকম কিছু কিছু অ্যাজেক্টিভ রয়েছে, কুইক মানে কি দ্রুত। সো এরকম যেসব অ্যাজেক্টিভ রয়েছে অ্যাজেক্টিভের সাথে ly যুক্ত করে দিলে সেটা হয়ে যাবে তোমার এই হ্যাপিলি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে। সো আমি দেখাই, দেখো এখানে আমি বললাম স্লো, তো তুমি একটা ly যুক্ত করে দাও, স্লোলি হয়ে গেল অ্যাডভার্ব, মানে ধীরে ধীরে আস্তে আস্তে। এরপর আমি বললাম কুইক, কুইক, দেখো কুইক মানে কি দ্রুত, সো ly যুক্ত করে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে কুইকলি। বিউটিফুল, বিউটিফুলি, ঠিক আছে, এরকম। আমি আরেকটা দিই অ্যাংরি, ANGRY, অ্যাংরি, অ্যাংরি মানে কি রাগান্বিত, তাই না, সো রাগান্বিত আর কি, সো এটা অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো এই y রয়েছে না, আমি আবার লিখি ANGR, এখন এখানে একটা I হবে, L এরপরে y যুক্ত হবে, কারণ তোমার যদি হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে y থাকে সেটা I রূপান্তরিত হয়ে যায়, তারপরে ly-টা যুক্ত হয়। তো এখানে সেটা হয়েছে হ্যাপি, হ্যাপি বানানটা কেমন ছিল, HAPPY, হ্যাপি ছিল, ঠিক আছে। সো y বাদ দিয়ে দিয়ে এখানে I দিয়ে ly, ঠিক আছে, হ্যাপিলি ওয়েন্ট হোম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে সব বিষয় আমি বলছি এগুলো তোমরা অবশ্যই আমি আশা করি হচ্ছে তোমাদের সামনে হচ্ছে বই রয়েছে, খাতা রয়েছে, যেখানে তোমরা নোট ডাউন করতেছো। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কাদের সামনে বই রয়েছে, খাতা রয়েছে, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, ঠিক আছে। সো কাদের সামনে বই রয়েছে, খাতা রয়েছে, কারা হচ্ছে বইগুলো ধ্বংস করে ফেলতেছো নোট করে, ঠিক আছে। তোমাদের একটা উপদেশ না, একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন পড়বা ইংলিশ বই, এটাকে মনে করো যে মানুষ রাখা যাবে না বইটাকে, ঠিক আছে, এটা একদম ধ্বংস করে ফেলতে হবে, মানে নোট ঠোট করে একদম মনে করো অবস্থা খারাপ করে ফেলতে হবে, নির্যাতনের মানে নির্যাতনের সর্বশেষ পর্যায়ে তোমাকে গ্রহণ করতে হবে। আমরা হচ্ছে পরেরটা চলে যাই, আচ্ছা, তো এরপরে কি বলতেছে আমাদের এখানে, দেখো এখানে কি বলতেছে গোল্ডস্মিথ একজন স্বর্ণকার, দেখো একজন স্বর্ণকার সেট টু, এই ধরনের সেট টু, তারপরে এখানে আরো আছে টার্ন আউট, এরকম কিছু কিছু ভার্ব তোমরা হচ্ছে ফ্রেজ পাবা এখানে, হ্যাঁ ফ্রেজ পাবা, আরো পাবা সামনে, এই যে অ্যাট ওয়ান্স, এগুলো তোমরা কোনো বইয়ে অর্থ পাবা না, বাট আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো পড়তে তোমাদের অনেক সময় সমস্যা হবে, বাট এখন আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। তুমি হচ্ছে আমি প্রত্যেকটা শব্দ একদম ধরে ধরে মিনিং বলে দিচ্ছি। গোল্ডস্মিথ স্বর্ণকার, একজন স্বর্ণকার সেট টু শব্দের অর্থ হচ্ছে তোমার স্টার্ট ডুইং সামথিং, কোনো কিছু শুরু করা, ঠিক আছে। সো সেট টু মানে শুরু করেছিল, এই সেট এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে, সেট ভার্বের 3টা ফর্মে এক, সেট। সো গোল্ডস্মিথ সেট টু শুরু করেছিল, কি শুরু করেছিল, ওয়ার্ক, কাজ করা শুরু করেছিল, কিসের উপরে, উপরে গিল্ডেড কেজ, দেখো গিল্ডেড মানে হচ্ছে তোমার সোনালী, মানে হচ্ছে স্বর্ণকার ওই যে কাঠের বা হচ্ছে খড়কুটো দিয়ে খাঁচা তৈরি ছিল, তো এটা তো বেশি জ্ঞান ধরতে পারে না, জ্ঞান ধরে রাখতে পারে না, হোল্ড করতে পারে না, তো তারা কি করলো, একটা সোনার খাঁচা তৈরি করা শুরু করলো, তো সোনালী খাঁচার কাজ শুরু করলো একজন স্বর্ণকার। এরপরে কি বলতেছে, ইট বলতে এই যে কেস, এই খাঁচাটা টার্ন আউট, দেখো টার্ন আউট মানে হচ্ছে অনেকগুলো অর্থ রয়েছে, এখানে যে অর্থটা বুঝিয়েছে সেটা হচ্ছে কোন একটা রূপে প্রকাশ পাওয়া, কোন একটা বস্তু কোন একটা রূপে প্রকাশ পাওয়া, ঠিক আছে। ইট টার্ন আউট, এটা প্রকাশ পেয়েছিল টু বি মানে হওয়া, সো টু বি মানে হয়ে, ঠিক আছে, প্রকাশ পেয়েছিল টু বি হয়ে, কি হয়ে,
অফ সাচ মানে ওই যে এমন, সো এমন এমন, তারপরে কি এক্সকুইজিট, ঠিক আছে, এক্সকুইজিট শব্দের অর্থ কি দেখো, বিউটিফুল মানে সুন্দর, বাট এটার থেকে হচ্ছে মানের দিক থেকে, অর্থের মানের দিক থেকে এক্সকুইজিট হচ্ছে আরো উপরে। এক্সকুইজিট মানে হচ্ছে অনিন্দ সুন্দর, মানে খুবই সুন্দর, ঠিক আছে। অনেক সময় তোমার পাম মারার ক্ষেত্রে এগুলো ইউজ করা যায়। তো তুমি তো হচ্ছে ইউ আর এক্সকুইজিটলি বিউটিফুল, তুমি তো হচ্ছে সুন্দর, কি মানে তুমি হচ্ছে অনিন্দ সুন্দর, ঠিক আছে, মানে অস্থির রকমের সুন্দর, ঠিক আছে, এরকম। সো অফ সাচ এক্সকিউজিট, এটা এমন অনিন্দ সুন্দর, ওয়ার্কসম্যানশিপ মানে হচ্ছে গঠন শৈলী বা দক্ষতা, হ্যাঁ, স্বর্ণকারের এমন হচ্ছে অনিন্দ সুন্দর গঠন শৈলী বা দক্ষতা রূপে প্রকাশ পেল, দক্ষতা হয়ে প্রকাশ পেল, দ্যাট যে পিপল মানুষজন, ঠিক আছে, পিপল মানুষজন, ফরম থেকে, কোথা থেকে, ফার অ্যান্ড নিয়ার, তোমরা এটার অর্থ করো ফার মানে দূরে, নিয়ার মানে নিকটে, সো দূরের এবং নিকটের মানুষজন না, ফার অ্যান্ড নিয়ার এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে তোমার এভরিওয়্যার, ঠিক আছে, এভরিওয়্যার তোমরা যেটা বললে এভরিওয়্যার মানে সব জায়গা থেকে, হ্যাঁ, ফ্রম ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে ফ্রম এভরিওয়্যার, সব জায়গা থেকে, ক্রাউডেড, ক্রাউড মানে হচ্ছে তোমার ভিড় করা, ক্রাউড মানে ভিড় করা, ভিড় জমানো, রাউন্ড মানে হচ্ছে কোনো কিছুর আশেপাশে, মানে একদম চারপাশে, ঠিক আছে। যেমন আমি তোমাদের যদি বলি যে ধরো রাস্তায় কি একজন অ্যাক্সিডেন্ট করেছে, মারা গিয়েছে আর কি, তো লোকজন চারপাশে ঘিরে রয়েছে, তুমি বলতে পারো lots of people crowded round the dead man বা dead body, মানে হচ্ছে মৃত ব্যক্তির আশেপাশে অনেক মানুষ ভিড় করেছে, ভিড় জমিয়েছে, ঠিক আছে, এরকম। সো ক্রাউড মানে হচ্ছে কারোর আশেপাশে ভিড় জমানো, সো তারা হচ্ছে সব জায়গা থেকে মানুষ ভিড় জমালো আশেপাশে, জন্য, ফর মানে জন্য, আলুক মানে একটা দৃষ্টি, মানে একবার দেখার জন্য সব জায়গা থেকে মানুষ ভিড় করলো, ভিড় জমালো। সো একবার একটু অর্থ করে আমরা বলতেছি, এটা এমন একটা অনিন্দ সুন্দর গঠন শৈলী রূপে প্রকাশ পেল যে মানুষ সব জায়গা থেকে এটা একটাবার দেখার জন্য বা একটা দৃষ্টি দেওয়ার জন্য এটার আশেপাশে জমা হলো, চারিপাশে জমা হলো, ভিড় করলো, ভিড় জমালো, ঠিক আছে। এরপর বলতে সাম সেড মানে সাম পিপল সেড, কিছু মানুষ বললো দিস ইজ, এটা হয় এডুকেশন, শিক্ষা, পার এক্সেলেন্স, ঠিক আছে, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, পার এক্সেলেন্স এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার একটা অর্থ রয়েছে, ঠিক আছে, দুইটা মিলে একটা অর্থ। আমি তোমাদের এটা একটু বুঝিয়ে দিই, দেখো এগুলো তোমরা বইয়ে পাবা না, বাট শিখতে হবে তোমাদের, ধরো আসতে পারে অ্যাডমিশনে। সো পার এক্সেলেন্স মানে হচ্ছে কি, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সব থেকে ভালো, বুঝতে পেরেছো, পার এক্সেলেন্স। ধরো আমি তোমাদের বললাম যে ধরো একজন নাম বললাম, ধরো তোমাদের অনেকের নাম থাকতে পারে এরকম মাসুম, সো আমি বললাম মাসুম নামে কেউ থাকলে অবশ্যই জানাবা, মাসুম ইজ আ টিচার, TACHER, মাসুম ইজ আ টিচার, আমি এরপর ইউজ করলাম পার এক্সেলেন্স, পার XCE আর লিখলাম না, তো হচ্ছে মাসুম ইজ আ টিচার পার এক্সেলেন্স, তার মানে হচ্ছে কি মাসুম সর্বোত্তম একজন শিক্ষক, ঠিক আছে। আমি আরেকটা তোমাদের মুখে বলি, এটা না লিখি কারণ ক্লাস দীর্ঘ হয়ে যাবে। আমি বললাম দিস ইজ আ ফেমাস রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট আর কি, বাট এটার উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। সো দিস ইজ আ ফেমাস রেস্টুরেন্ট, এটা হচ্ছে একটা বিখ্যাত হচ্ছে কি রেস্টুরেন্ট ফর পিৎজা, পার এক্সেলেন্স। সো পিৎজার পরে পার এক্সেলেন্স ইউজ করলাম, তার মানে হচ্ছে সর্বোত্তম পিৎজার জন্য এই রেস্টুরেন্টটা বিখ্যাত, ঠিক আছে। সো কোনো কিছুর পরে পার এক্সেলেন্স ইউজ করা মানে হচ্ছে সর্বোত্তম, ওই জিনিসটা সর্বোত্তম। সো দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটাই তো সর্বোত্তম শিক্ষা। কিছু মানুষ বলতেছে আরে সোনালী খাসা, এটাই তো শিক্ষা, হয়ে গেছে পাখির শিক্ষা। আর এরপর কি বলতেছে, আদার সেড মানে আদার পিপল সেড, অন্য মানুষেরা বললো, ইভেন ইফ এমনকি যদিও, ইট লার্নস নাথিং এটা কিছুই না শিখে, ইট হ্যাজ গট, দেখো ইট হ্যাজ গট, গেট থেকে, গট ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে গেট, গট, সো ইট হ্যাজ গট, এটা পেয়েছে, দ্য কেস খাঁচাটা পেয়েছে, হোয়াট আ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখিটা। বলতেছে কিছু মানুষ বললো যে এটা যদি কিছু নাও শেখে তারপরে একটা খাঁচা তো পেয়েছে, কি ভাগ্যবান পাখিটা, ঠিক আছে, এরকম। আচ্ছা এরপর আমরা দেখি দ্য গোল্ডস্মিথ মানে স্বর্ণকার ওয়াজ ডিলাইটেড, দেখো ডিলাইটেড মানে কি, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, ডিলাইটেড এর পরে সবসময় টু ইউজ হয় প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু, ঠিক আছে, ডিলাইটেড এর পরে টু আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের এইচএসসি তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, আমি তোমাদের প্রিপোজিশনের ক্লাসে বলেছিলাম
6টা থেকে 7টা তোমার শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে, ঠিক আছে? নিয়মগুলো পড়িয়েছিলাম, পাশাপাশি আমি তোমাদের জন্য আমার একটা শীট তৈরি করা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেখান থেকে ইনশাআল্লাহ 99% কমন আসবে তোমাদের এইচএসসি তে প্রিপজিশন। তো যাদের প্রিপজিশন সমস্যা রয়েছে ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবা, এখন আপলোড করা হয় নাই, সো 2-1 দিনের ভিতরে আপলোড করে দিব। সো ভিডিওটা অবশ্যই তোমরা পেয়ে যাবা। সো ওইখানে হয়তো তোমার প্রিপজিশনের শীটটা দেওয়া হবে না, যেটা আমি নিজে তৈরি করেছি। তুমি হচ্ছে সিআরডিএম ফেসবুক পেজে গিয়ে ওই যে আগে যেরকম বললাম যে ভাইয়া ইউটিউব থেকে এসেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পিডিএফটা দেওয়া যাবে কি, পেয়ে যাওয়া, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, সো এটাই গেল। সো দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু, স্বর্ণকার আনন্দিত হয়েছিল টু গেট আ পে ব্যাগ ফুল। দেখো ব্যাগ ফুল মানে কি, ব্যাগ মানে কি ব্যাগ, আর ব্যাগ ফুল মানে হচ্ছে ব্যাগ ভর্তি মানি, টাকা পেয়ে আনন্দিত হয়েছিল অ্যাজ রিওয়ার্ড মানে হচ্ছে তোমার রিওয়ার্ড মানে কি পুরস্কার হিসেবে এক ব্যাগ ভর্তি টাকা পেয়ে স্বর্ণকার আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। অ্যান্ড ওয়েন্ট হোম, বাসায় চলে গেল অ্যাট ওয়ান্স। দেখো অ্যাট অন শব্দের অর্থ কি, অ্যাট অন শব্দের অর্থ পাবা না বই বা হচ্ছে তোমরা যে গাইডগুলো পড়বে এখানে পাবা না নর্মালি অর্থ। অ্যাট অন শব্দের অর্থ হচ্ছে ইমিডিয়েটলি, মানে তৎক্ষণাৎ, মানে ওই সময়ই, ঠিক আছে? সো অ্যাট ওয়ান্স মানে হচ্ছে ইমিডিয়েটলি সে বাসায় চলে গেল, টাকা পাইলো, বাসায় চলে গেল, ঠিক আছে? এরকম। আমরা এরপরটাতে চলে যাই, কি বলতেছে? আর টিচার, একজন শিক্ষক, came মানে এসেছিল, টু গিভ মানে দিতে, লেসন্স মানে পাঠ, একজন শিক্ষক ওই শিক্ষা দিতে আসলো, টু দ্য বার্ড পাখিটাকে, একজন শিক্ষক পাখিটাকে পাঠ বা শিক্ষা দেওয়ার জন্য আসলো। সো এরপরে কি বলতেছে? হি টুক, তিনি নিয়েছিলেন, হ্যাঁ টেক, এই ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে টেক মানে নেওয়া, টুক টেকেন। সো হি টুক, তিনি নিয়েছিলেন আ ফিঞ্চ মানে হচ্ছে চিমটি, মানে ওই যে চিমটি বোঝো না, ধরো লবণ নেওয়ার সময় যে চিমটি করে লবণ নাও, এই চিমটি, ঠিক আছে? এক চিমটি নিল, কি নিল? অফ স্নাফ। দেখো ইসনাফ শব্দের অর্থ তোমরা নরমালি ডিকশনারি ঘাটাঘাটি করলে পারবা, নস্যি, বাট নস্যি তোমরা বুঝবা না। দেখো নস্যি মানে হচ্ছে তোমার তামাকের গুঁড়া, ঠিক আছে? তামাকের গুঁড়া যেগুলো হচ্ছে তোমার নেশা করার জন্য নেওয়া হয়। সো হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, তিনি হচ্ছেন এক চিমটি তামাকের গুঁড়া নিলেন, অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলেন, দিস ইজন্ট, এটা নয়, আ ম্যাটার মানে হচ্ছে কি বিষয়, এটা হচ্ছে বিষয় নয়, অফ জাস্ট শুধুমাত্র, আ ফিউ টেক্সট শুধুমাত্র কিছু পাঠ্যের বা কিছু শিক্ষার বিষয় নয়। ধরো ওখানে কিছু বই রয়েছে, কিছু পাঠ্য রয়েছে, তো বলতেছে দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা হচ্ছে সামান্য কিছু পাঠ্য বা শিক্ষার বিষয় না। মানে সে বোঝাইতে যাচ্ছে যে তার এই পাখিটার শিক্ষিত করার জন্য আরো অনেক বইয়ের দরকার। সো আমরা হচ্ছে এতটুকু শেষ, আমরা হচ্ছে পরের পেজে চলে যাব। সো আমরা হচ্ছে একটু পরের পেজে চলে যাই, দেখো কি বলতেছে। সো আমরা হচ্ছে এর পরেরটাতে চলে যাই, দেখো কি বলতেছে এখানে, দেখো কি বলে, one of the royal nephews, nephew মানে হচ্ছে ভাগিনা, সো ওয়ান মানে একজন, অফ দ্য রয়্যাল নেফিউজ রাজকীয় ভাগিনা, রাজকীয় মানে হচ্ছে রাজার সম্পর্কিত, রাজা রানী সম্পর্কিত, ঠিক আছে? তো যেহেতু হচ্ছে রাজার ভাগিনা, তো বলতেছে রয়্যাল নেফিউজ, সো রাজকীয় ভাগিনাদের মধ্যে একজন। তোমাদের এখান থেকে একটা জিনিস দেখাই, আমি তোমাদের প্রিপজিশনও দেখিয়েছি, বাট একটু দেখাই, বা ঢাকা ইউনিভার্সিটিতে তোমার অনেক সময় সেন্টেন্স কারেকশনে আসে, কেমন আসে? ধরো আমি বললাম এই যে অন অফ দ্য স্টুডেন্টস, one of the students, তোমরা অনেক সময় বলো one of my friend, ওই এস যুক্ত করো না। দেখো on of এর পরে যখনই কোনো নাউন আসবে, ওই নাউন অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে? একটা এস অবশ্যই যুক্ত করতে হবে। one of the student না, one of the students, হ্যাঁ, মানে স্টুডেন্টদের মধ্য থেকে একজন, এরকম। আবার তোমরা বলো one of my friends, so one of my friends, FRIENDS, এখানে একটা এস যুক্ত করতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে, এজন্য আমি বুঝাইলাম, না কিন্তু বুঝাইতাম না। সো ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওয়ান অফ এর পরে ওয়ান অফ দ্য টিচার্স, ঠিক আছে? সো অন অফ এর পরে সবসময় যে নাউনটা আসবে সেই নাউন প্লুরাল হবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস তোমাদের দেখাই, ধরো তোমার হচ্ছে এই অন রয়েছে, মাঝখানে একটা শূন্যস্থান রয়েছে, আর এখানে তোমার দ্য স্টুডেন্টস রয়েছে। এখন তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তোমার হচ্ছে এখানে প্রিপজিশন বসাইতে বলতেছে। তুমি নরমালি দেখবা অন রয়েছে যেহেতু শুরুতে, আবার এই শেষে আবার এই নাউনের সাথে এস রয়েছে, তুমি নিশ্চিন্ত এখানে একটা অফ বসিয়ে দাও, অন অফ দ্য স্টুডেন্টস। এখান থেকে কোয়েশ্চেন এসেছে তোমাদের এইচএসসি তে, প্রিপজিশনে এসেছে কোয়েশ্চেন। সো একটু দেখিয়ে দিলাম অন অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? So one of the royal nephews, one of the রাজকীয় ভাগিনাদের মধ্যে একজন, সেন্ট মানে হচ্ছে
পাঠালো, সেন্ড, সেন্ড এটা তোমরা জানো, সেন্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, সেন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্ম। বুঝতে পেরেছো? সো ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ড ফর, পাঠালো, কি পাঠালো? স্ক্রাইব। দেখো স্ক্রাইব মানে হচ্ছে, স্ক্রাইব মানে হচ্ছে অনুলেখক। অনুলেখক কি? অনুলেখক মানে হচ্ছে যারা দেখে দেখে লিখে। ধরো এখানে একটা বই রয়েছে, বাংলা বই, সো আমি এই বইটা একজনকে দিলাম যে তুমি এই বইটা দেখে দেখে একদম শেষ পর্যন্ত লিখবা। সো যাকে দিলাম তাকে আমি বলবো অনুলেখক, কারণ সে হচ্ছে এই দেখে দেখে লেখার কাজটা করতেছে। তো তারা হচ্ছে দেখে দেখে একদম কপি করে, একদম লাইন বাই লাইন, দাড়ি কমা সব কপি করে, এদেরকে অনুলেখক বলে। সো রাজকীয় ভাগিনাদের মধ্যে একজন লেখক, অনুলেখক পাঠালো। they made, তারা তৈরি করেছিল মাল্টিপল। দেখো মাল্টিপল মানে হচ্ছে তোমার বহু, বহু মানে অনেক, ঠিক আছে? মাল্টিপল, তারা বহু তৈরি করেছিল কি? কপিস। কপি মানে হচ্ছে ওই যে প্রতিলিপি, মানে প্রতিলিপি, ঠিক আছে? আমি এখানে কিভাবে দেখাই, ধরো এখানে একটা বই রয়েছে, সো এই বইয়ের এই পেজটা আমি কাউকে লিখতে দিয়েছিলাম দেখে দেখে একেবারে। সো সে হচ্ছে দেখে আরেকটা পেজ লিখলো, সেটা হচ্ছে এই পেজ। তাহলে এই পেজটাকে আমি বলবো কপি, হচ্ছে প্রতিলিপি, অনুলিপি, ঠিক আছে? মানে যে পেজটা দেখে দেখে আরেকটা পেজ লিখেছে, ওই আরেকটা পেজ হচ্ছে প্রতিলিপি, অনুলিপি বা কপি। সো আগে তো হচ্ছে তোমার এখনকার মতো এরকম ফটোকপি ছিল না, ফটোকপির মেশিন ছিল না, তারা হচ্ছে দেখে দেখে লিখতো, ঠিক আছে? সো মাল্টিপল কপিস, এরকম বহু কপি তৈরি করেছিল অফ ভেরিয়াস, অনেক টেক্সট মানে হচ্ছে পাঠ্য, মানে এই যে পাঠ্য, যে বইটা রয়েছে এই বইয়ের অনেকগুলো তারা হচ্ছে কপি বা হচ্ছে অনুলিপি, প্রতিলিপি তৈরি করেছিল। আনটিল, আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, আনটিল মানে কি? যতক্ষণ পর্যন্ত না, দেয়ার সেখানে ছিল বা হলো ভেরিটেবল। ভেরিটেবল মানে কি? দেখো ভেরিটেবল মানে কি? ভেরিটেবল মানে হচ্ছে তোমার বাস্তবিক। কি বললাম? বাস্তবিক বা প্রকৃত, একদম বাস্তব, ঠিক আছে? ভেরিটেবল, যতক্ষণ পর্যন্ত না সেখানে হলো একটা কি? ভেরিটেবল, বাস্তবিক। মাউন্টেন, মাউন্টেন মানে পাহাড়, মাউন্টেন মানে হচ্ছে বিশাল পাহাড়। নর্মালি টিল মানে হচ্ছে তোমার কি বলে? হিল, হিল। এই যে হিল শব্দের অর্থ হচ্ছে ছোট পাহাড়, ছোট পাহাড়। আর মাউন্টেন মানে হচ্ছে বিশাল পাহাড়। যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা বাস্তবিক বিশাল পাহাড় হলো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে অনেকগুলো কপি তৈরি করতে থাকলো বা তৈরি করলো। আচ্ছা, সো এখন একটা জিনিস দেখো, যেসব শব্দ শেষে এরকম এ বি এল ই থাকবে, কি বললাম? দেখো এ বি এল ই, এ বি এল, এইবল থাকবে, অথবা হচ্ছে তোমার আই বি এল ই থাকবে, এগুলো থাকবে, সেটা হচ্ছে তোমার নিশ্চিতভাবে কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন এখানে রয়েছে ভেরিটেবল, আমি আবার বলতে পারি এরকম এ জি আর ডবল ই, অ্যাগ্রিয়েবল, ঠিক আছে? এই যে এবল যুক্ত হয়েছে, এটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। সো সরি, এটা ডি হয়ে গিয়েছে, এটা হবে তোমার এ বি এল ই, অ্যাগ্রিয়েবল। সো অ্যাগ্রিয়েবল হয়ে গেল। আবার আই বি এল এর উদাহরণ আমি দিতে পারি এরকম, যে হচ্ছে ইনক্রেডিবল, INCREDIBL, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ঠিক আছে? তো যেসব শব্দ শেষে এরকম থাকবে আইবিএলই অথবা এবিএলই, সেটা নিশ্চিতভাবে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হবে। এখন কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। দেখুন টেবল, দেখো টেবল, এখন এটার সাথে শেষে তো এবিএলই রয়েছে, এটা কি হবে? না, এটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম, টেবল। কারণ এই এবিএলই বাদ দিলে তো একটা টি থাকে, যার কোনো অর্থই নাই এখানে। টেবল, কেবল, কেবল মানে তার, এই যে সিএবিএল কেবল, এগুলো কিন্তু আবার তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ না, কারণ এবল বাদ দিলে শুধু একটাই বর্ণ থাকে, সি। সো আমরা কি বলবো? শেষ। এরপরে কি বলতেছে? এটাকে একবার অর্থ করব, তাই না? একটা অর্থ করে দেখো কি বলতেছে এখানে। বলতেছে তারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা বাস্তবিক বা প্রকৃত পাহাড় তৈরি হলো, ততক্ষণ পর্যন্ত তারা বহু কপি, অনেকগুলো পাঠ্যের বহু কপি তৈরি করতে থাকলো, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে? ব্রাভো, বলতেছে ব্রাভো। ব্রাভো মানে কি? সাব্বাস, ঠিক আছে? কেউ একটা ভালো কাজ করেছে, তুমি বললে ব্রাভো, সাব্বাস। কেউ একটা ছক্কা মারছে ক্রিকেট খেলতে গিয়ে, একটা গোল দিছে, ব্রাভো, সাব্বাস, ঠিক আছে? ব্রাভো, ব্রাভো মানে হচ্ছে সাব্বাস। এক্সক্লেম, দেখো এক্সক্লেম মানে হচ্ছে তোমার অবাক হয়ে কোনো কিছু বলা, ঠিক আছে? অবাক বা বিস্ময় প্রকাশ করে কোনো কিছু বলা। তো এখানে বললো এক্সক্লেম মানে বিস্ময় প্রকাশ করে বললো দোজ, তারা, হু যারা সয়েড দেখেছিল। তো বলতেছে বিস্ময় প্রকাশ করে তারা বললো, যারা দেখেছিল মানে যারা এটা দেখেছিল তারা বিস্ময় প্রকাশ করে বললো ব্রাভো মানে সাব্বাস। এরপরে কি?
আরো বলেছে যে there is no, দেখো there is no room, রুম মানে কি, রুম মানে তোমাদের যে রুমে বসে আমি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি বা তুমি যে রুমে হচ্ছে বসে ক্লাস করছো দেখছো, রুম। বাট রুমের আরো অনেক জায়গা রয়েছে, মানে রুমের আরো অনেক অর্থ রয়েছে। রুম শব্দের অর্থ হচ্ছে স্থান, রুম শব্দের অর্থ হচ্ছে জায়গা, ঠিক আছে? তো এখানে তোমার জায়গা অর্থ হবে there is no room, কোনো জায়গা নেই for any more knowledge, জ্ঞানের আর কোনো জায়গা নেই, ঠিক আছে? there is any more মানে আর কি, so there is no room for any more knowledge, so জ্ঞানের আর কোনো জায়গা নেই। সো এটা নলেজ, তোমরা অনেক সময় বলো নলেজ, বাট কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে তোমার নলেজ, ঠিক আছে? নলেজ। ওকে, নলেজ, এটা আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। এবার কি বলতেছে, দ্য স্ক্রাইবস মানে হচ্ছে এই যে অনুলেখকরা লোডেড, দেখো লোড শব্দের অর্থ কি? লোড শব্দের অর্থ হচ্ছে তোমার বোঝা চাপানো, ঠিক আছে, বা বোঝাই করা। তাহলে কি বলতেছে, অনুলেখকরা লোডেড বোঝাই করলো দেয়ার ওয়েজেস, ওয়েজ মানে কি? ওয়েজ মানে হচ্ছে মজুরি। ধরো কোন একটা কাজ তুমি করছো, মানে কোন একটা কাজ করছো এবং সেই কাজের পারিশ্রমিক হিসেবে তোমাকে কিছু টাকা দেওয়া হলো, এটাকে বলা হয় ওয়েজ, মানে মজুরি, ঠিক আছে? মজুরি দেওয়া হলো। সো দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজ, অনুলেখকরা তারা তাদের মজুরি, তাদের পারিশ্রমিক এটা কি করলো? বোঝাই করলো। on to মানে হচ্ছে এই যে on, জানো on মানে উপরে, on to মানে উপরে। সো on to bullocks মানে হচ্ছে তোমার ষাঁড়, ঠিক আছে? ষাঁড়ের পিঠের উপরে তারা তাদের বেতন বোঝাই করলো বা বোঝা চাপালো। তার মানে কি পরিমাণে টাকা পাইছে, দেখছো? কি পরিমাণে টাকা পাইছে শুধু লেখালেখি করার কারণে, যে হচ্ছে ষাঁড়ের উপরে করে টাকা নিয়ে যেতে হচ্ছে। এরপর কি বলতেছে, and merrily, এই যে সেই মেরি মানে কি? দেখো মেরি মানে আনন্দ, সুখ, উল্লাস। তো এখানে ওই যে এলওয়াই যুক্ত করেছে, তার মানে কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। এটা আমাদের এই যে আগেই শিখিয়ে এসেছি, সো এটা আর বিস্তারিত বললাম না, ঠিক আছে? সো অ্যান্ড মেরিলি, তারা হচ্ছে আনন্দের সাথে হেডেড হোম, বাসায় চলে গেল। they would never again, তারা আর পুনরায় কখনো on for চাইবে না এনিথিং, কিচ্ছুই, তারা আর কখনোই কিছু চাইবে না। এত পরিমাণে টাকা পাইছে যে আর মানে কয়েক জেনারেশন চলে যাবে, ঠিক আছে? তার কখনোই কোনো কিছু চাইবে না। এরপরে আমরা চলে যাই, দ্য নেফিউজ মানে হচ্ছে ভাগিনারা, ওয়ার কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগত, অনবিরত, প্রায়, ঠিক আছে? কনস্ট্যান্টলি, এখানেও তোমার একটা এলওয়াই যুক্ত রয়েছে, এটাও অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই মানেই অ্যাডভার্ব। সো দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি, ক্রমাগত তারা বিজি ছিল, ভাগিনারা কি করতে? লুকিং আফটার। তোমার আমেরিকানরা বলে আফটার, আর ব্রিটিশরা বলে আফটা, লুকিং আফটা। সো আমি আমেরিকান পছন্দ করি আর কি। সো এখানে হবে লুকিং আফটার। লুক আফটার মানে এটার অর্থ কি? লুক আফটার শব্দের অর্থ হচ্ছে, এই লুক একটা ভার্ব, যে ভার্বের সাথে অন্য কোনো প্রিপোজিশন বসলে এটার অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন লুক ফর মানে খোঁজা, যেমন আই এম লুকিং ফর মাই বুক, আমি আমার, অথবা আই এম লুকিং ফর মাই রিস্ট ওয়াচ, এই যে ঘড়ি, আমি আমার রিস্ট ওয়াচটা খুঁজতেছি। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, কাউকে সবসময় দেখভাল করা। সো লুক আফটার, দেখাশোনা করতে ব্যস্ত ছিল দি এক্সপেন্সিভ মানে মূল্যবান কি? খেইস, খাঁচাটি। তো কি বলতেছে, ভাগিনারা ক্রমাগত মূল্যবান খাঁচাটি দেখাশোনা করতে ব্যস্ত ছিল, বুঝতে পেরেছ? এরপরে কি? রিপেয়ার্স মানে কি? মেরামত। রিপেয়ার মানে কি? মেরামত। যে আমি বললাম ধরো আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, তো আমি বললাম মাই সাইকেল ইজ নিড টু বি রিপেয়ার্ড, মেরামত করার প্রয়োজন, ঠিক আছে? সো রিপেয়ার, এখানে এটা হচ্ছে এস যুক্ত হয়েছে নরমালি, তো এটা নাও নিশ্চিতভাবে। রিপেয়ার্স মানে হচ্ছে মেরামত, ওয়ার ছিল অলওয়েজ, সবসময় আন্ডারওয়ে। দেখো আন্ডারওয়ে এটা একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে, এটা তোমাদের লাগতে পারে, হ্যাঁ, অনেক সময় অ্যাডমিশনে দিয়ে দিতে পারে, যে কোনো অ্যাডমিশনে, গুচ্ছতে দিতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারে, যে কোনো ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন হিসেবে দিয়ে দিতেও পারে। সো আন্ডারওয়ে শব্দের অর্থ কি? আন্ডারওয়ে শব্দের অর্থ হচ্ছে চলমান, মানে কোনো কিছু চলমান থাকা। সেখানে বলছে রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, মেরামত সবসময় চলমান ছিল। এনিওয়ান কেউ, হু যে, স দেখেছিল, দা এন্ডলেস ডাস্টিং। দেখো এন্ডলেস মানে কি? এন্ড। দেখো মূল শব্দ হচ্ছে এখানে এন্ড মানে কি? শেষ। লেস মানে কি?
না মানে শেষ না, তার মানে শেষহীন। তাহলে আমি এখানে অর্থ করতে পারি যে অনবিরত। সো অনবিরত, যে কেউ অনবিরত ডাস্টিং, ডাস্ট মানে কি, যে ডাস্ট, মূল শব্দ DUST, ডাস্ট। ডাস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার ধুলাবালি ঝাড়া। ঠিক আছে, ধরো আমার এই ফোনটা ময়লা পড়ছে আর কি, তো আমি এরকম করে ঝেড়ে দিলাম, বা পাঞ্জাবিতে আমার ময়লা লাগছে, সো আম ডাস্টিং। ঠিক আছে, ধুলাবালি ঝাড়তেছি আর কি। তো ডাস্ট মানে হচ্ছে এরকম ধুলাবালি ঝাড়া। সো যে কেউ অনবিরত এই ধুলাবালি ঝাড়া, ওয়াইপ, ওয়াইপ মানে মোছা। ঠিক আছে, ওয়াইপ মানে মুছে ফেলা। তো যখন ধরো হচ্ছে কোনো জায়গায় একটা ময়লা লাগছে, বাট এটা তোমার ধুলা ঝাড়লে উঠবে না, তাহলে সেটাকে একটু পানি দিয়ে বা অন্য কিছু দিয়ে তোমার মুছতে হবে, তাই না? সো ওটাকে বলা হয় ওয়াইপ, কোনো কিছুতে মোছা। সো যে কেউ হচ্ছে এই ধুলাবালি ঝাড়া, মোছা এবং হচ্ছে পলিশিং, পলিশ মানে ঘষা মাজা করা, পলিশ। দেখো এই যে POLISH, পলিশ মানে হচ্ছে ঘষা মাজা করা। ঘষা মাজা, কোনো জিনিস যদি ঘষা মাজা করা হয় তাহলে এটা নতুন হয়ে যায়, নতুনের মতো দেখতে বোঝা যায়। ঠিক আছে, সো তাহলে কি, যে কেউ এই অনবিরত ধুলাবালি ঝাড়া, তারপর হচ্ছে তোমার মোছা এবং ঘষা মাজা দেখেছিল, had to agree, তাকে একমত হতে হয়েছিল। had to agree মানে একমত হওয়া। সো একমত হতে হয়েছিল that, যে there, সেখানে, was ছিল, সেখানে হয়েছিল বা সেখানে হচ্ছিল marked improvement। কি বলতেছে? marked মানে হচ্ছে উল্লেখযোগ্য। হ্যাঁ, উল্লেখযোগ্য, যেটা হচ্ছে চোখ দিয়ে দেখা যায় বা বোঝা যায়, অনুভব করা যায়। ধরো তুমি হচ্ছে ইংলিশ পারো না, বাট তুমি হচ্ছে প্রমিস করলা, যে নিজের সাথে প্রমিস করলা, বা তুমি হচ্ছে বললা যে আমি হচ্ছে ইংলিশ না শিখে আর যাবো না, আজকে থেকে প্রতিদিন হচ্ছে 2-3 ঘন্টা করে ইংলিশ পড়বো। ঠিক আছে, মানে আমার মতো যদি হও, আমি একসময় ইংলিশ পারতাম না, সো গল্প রয়েছে, আমি লাইভ ক্লাসে বলেছিলাম, সো এখন আর না বলি। সো তুমি বললা যে 2-3 ঘন্টা আমি হচ্ছে ইংলিশ পড়বো প্রতিদিন। এখন তুমি 2-3 ঘন্টা প্রতিদিন ইংলিশ পড়লে তুমি বুঝতে পারবা যে তোমার ভিতরে একটা উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে, কারণ তুমি প্রতিদিনই পড়ছো, নতুন জিনিস শিখছো। তাহলে কি, তুমি আরো আগের থেকে উন্নত হচ্ছ, তোমার ইংলিশ আরো বেশি উন্নতি হচ্ছে, ইংলিশের উন্নতি হচ্ছে। তাহলে এই যে উন্নতিটা হচ্ছে, তুমি অনুভব করতে পারছো, উপলব্ধি করতে পারছো, এটাকে আমরা বলতে পারি মার্কড ইমপ্রুভমেন্ট, উল্লেখযোগ্য উন্নতি। মানে কোনো কিছুতে দেখলে বা অনুভব করলে বোঝা যায় যে আসলে এখানে কিছু একটা হচ্ছে, কোনো একটা উন্নতি হচ্ছে। ঠিক আছে, তো যখনই তারা, যে কেউ এই সবসময় ধুলাবালি ঝাড়া, মোছা, পলিশিং, ঘষা মাজা করা দেখেছিল, তাদেরকে একমত হতে হয়েছিল, তো সেখানে একটা উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট বা উন্নতি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন থাকলে তো বলেই দিয়েছি, অবশ্যই কোয়েশ্চেন করবা। সো আমরা হচ্ছে এরপরে একটু চলে যাব। দেখো কি বলতেছে এখানে, আচ্ছা এই যে এখানে কি বলতেছে, লার্জ মানে হচ্ছে বড়, লার্জ মেইনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ মানে কি, মানে দেখভাল করা, দেখাশোনা করা। সো লার্জ একটা বড় মেইনটেনেন্স ক্রু মানে হচ্ছে তোমার দল, একটা বড় রক্ষণাবেক্ষণ বা হচ্ছে দেখভাল করার দল ওয়াজ নিডেড মানে হচ্ছে প্রয়োজন ছিল। ঠিক আছে, একটা প্রয়োজন ছিল, একটা রক্ষণাবেক্ষণ দল প্রয়োজন ছিল, অ্যান্ড এবং মোর আরো, পার্সোনেল মানে হচ্ছে তোমার কর্মচারী, এমপ্লয়ি। ঠিক আছে, সিনোনিম আর কি। সো পার্সোনেল আরো কর্মচারী দরকার ছিল, টু সুপারভাইজ। দেখো সুপারভাইজ মানে হচ্ছে তোমার তত্ত্বাবধান করা। হ্যাঁ, তত্ত্বাবধান করা। এই যে ওয়ার্ডগুলো বলতেছি, এগুলো সিনোনিম অবশ্যই পড়বা। আর আমি তো আগেই বলে দিয়েছি, সিনোনিমের শীট আমার নিজের তৈরি করা, বা আমি যে অর্থগুলো বলতেছি, মিনিং গুলো করতেছি, এগুলো সহ একটা শীট আমার নিজের তৈরি করা রয়েছে। তুমি স্যাডেমির ফেসবুক পেজে গিয়ে শুধু বলবা যে ভাই ইউটিউব থেকে এসেছি, পেজটা হচ্ছে আপনি এরকম এই নোটটা একটু দেওয়া যাবে কি, বা দেন পেয়ে যাওয়া, নো প্রবলেম। সো মোর পার্সোনেল টু সুপারভাইজ, আরো দরকার ছিল কর্মচারী, টু সুপারভাইজ মানে হচ্ছে দেখভাল করার, দেম তাদেরকে মানে এই যে রক্ষণাবেক্ষণ দল তো একটা দরকার ছিল, আবার হচ্ছে তাদেরকে তত্ত্বাবধান করার জন্য আরো কর্মচারীর দরকার ছিল। মানে রক্ষণাবেক্ষণ দলকেই আবার সুপারভাইজ করার জন্য আরো দল ছিল, আরো কর্মচারীর দরকার ছিল। মানে কি একটা অবস্থা। হ্যাঁ, এরপর কি বলতেছে, তারা অল সবাই পেয়েছিল, গেট হচ্ছে ভার্ব 1 নম্বর ফর্ম, তারা সবাই পেয়েছিল হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ। এই যে হ্যান্ডসাম শব্দের অর্থ নরমালি সুদর্শন, বাট যখন হচ্ছে এটা আগে বলেছি টাকা পয়সা, উপহার, ফি, বেতন এগুলোর সাথে ব্যবহার করা হবে, তখন অর্থ হবে হচ্ছে মোটা অঙ্কের। সো দে অল গট হ্যান্ডসাম
তারা সবাই পেয়েছিল মোটা অঙ্কের মান্থলি মাসিক স্যালারিস মানে বেতন, তারা সবাই মোটা অঙ্কের মাসিক বেতন পেয়েছিল, হুইচ যেটা যেটা বলতে এই বেতনটা দেই তারা সেভড। দেখো সেভ শব্দের অনেক অর্থ রয়েছে, সেভ মানে তোমার সংরক্ষণ করা। ধরো হচ্ছে ফেসবুকে একটা স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলা, মানে একটা ভিডিও দেখলা বা একটা ফটো দেখলা, তো তুমি এটা কি সেভ করে নাও, তাই না, সংরক্ষণ করে নাও। তো এই সেভ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আবার সেভ শব্দের অর্থ হচ্ছে কারো জীবন বাঁচানো। ধরো হচ্ছে কেউ ওই রাস্তা পার হচ্ছিল, সো ধর ট্র্যাক আসতেছিল আর কি, এই ধাক্কা দিবে, ওই সময় তুমি তাকে ডাক দিলা বা হচ্ছে তাকে ব্যাক নিয়ে আসলা, তার মানে কি ইউ সেভড হিম, তাই না, তুমি তাকে সেভ করলা, জীবন বাঁচালা একরকম। সো সেভ শব্দের অর্থ জীবন বাঁচানো। এখানে সেভ শব্দের অর্থ হচ্ছে হবে যখন টাকা পয়সার সাথে সেভ শব্দটা আসবে তখন তার অর্থ চেঞ্জ হয়ে হবে সঞ্চয় করা। যেমন তুমি বলতে পারো আই হ্যাভ সেভড 10,000 টাকা, মানে আমি 10,000 টাকা সঞ্চয় করেছি, ঠিক আছে। সো উইচ দে সেভ, যেটা তারা সঞ্চয় করেছিল ইন দেয়ার, তাদের উডেন মানে কাঠের, চেস্ট মানে হচ্ছে সিন্ধুক, যেটা তারা তাদের কাঠের সিন্ধুকে সঞ্চয় করেছিল। আগে তো এরকম ব্যাংক ছিল না, তাই না, তো তখন হচ্ছে ওই সিন্ধুকে রাখতো তারা টাকা পয়সা। এত পরিমাণে টাকা পাইছে, ইভেন কর্মচারীরা এত পরিমাণে টাকা পাইছে যে সিন্ধুকে টাকা রাখা লাগতেছে, মানে জেনারেশন আফটার জেনারেশন শেষ হয়ে যাবে, তাও টাকা শেষ হবে না। বলতেছে ইভেন এমনকি দেয়ার কাজিনস, তাদের চাচাতো ভাইরা, তাদের যে আত্মীয় স্বজন চাচাতো ভাইরা, কেম মানে এসেছিল টু লিভ বাস করতে, উইথ দেম তাদের সাথে, ইন খাসন কমফোর্ট, খাসন মানে হচ্ছে তোমার গদি, কমফোর্ট মানে হচ্ছে তোমার আরামদায়ক। সো এখানে বলতেছে ইভেন তাদের চাচাতো ভাইরা আরামদায়ক গদিতে থাকার জন্য, বসবাস করার জন্য এসেছিল। মানে তারা তো সবসময় এই কর্মচারীর রাজপ্রাসাদে থাকতো, মনে করো সে একটা অবস্থায় থাকতো, তাই না, মানে একেবারে লাক্সারিয়াস অবস্থা। সো তাদের আত্মীয় স্বজনরা হচ্ছে প্রাসাদে আসতো তাদের সাথে থাকার জন্য, কারণ প্রাসাদে আসলে ভালো ভালো খাবার পাবে, ভালো জায়গায় থাকতে পারবে, ঠিক আছে, আবার টাকাও পাইলো, তাই না। সো এজন্য আর কি, সো কি পরিমাণে সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এরপর এটা দেখে আমরা কি বলতেছে, দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বটা বা বিশ্বে, দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে তোমার বিশ্ব বা পৃথিবী, ইজ হয় শর্ট অফ মানে হচ্ছে কোনো কিছুর অভাবে থাকা, হ্যাঁ অভাবে থাকা বা কোনো কিছুর ঘাটতি থাকা। সো দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্ব হয় ইজ শর্ট অফ অভাবে, ম্যানি থিংস অনেক কিছুর, বিশ্ব অনেক কিছুর অভাবে রয়েছে, বাট নট মানে হচ্ছে তোমার ব্যতীত, ঠিক আছে, ব্যতীত ডিট্রাক্টরস মানে হচ্ছে কি তোমার নিন্দুক। তাহলে এখানে কি অর্থ হবে যে নিন্দুক ব্যতীত বিশ্ব অনেক কিছুর অভাবে রয়েছে, তার মানে বিশ্বে অনেক কিছুর অভাব রয়েছে বাট নিন্দুকের কোনো অভাব নেই, ঠিক আছে, বিশ্বে অনেক কিছুর অভাব রয়েছে বাট নিন্দুকের কোনো অভাব নেই। তুমি একটা ভালো কাজ করলেও তোমার কেউ একটা মন্দ কথা বলবে বা একটা খারাপ কথা বলবে, যেখানে তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো, ঠিক আছে। সো কখনোই এই যে নিন্দুকের বিষয়টা আসলো, সো এখানে একটা গল্প রয়েছে, তোমরা জানো কিনা জানি না, গাধা পিতা এবং পুত্রের একটা গল্প রয়েছে, যেখানে একটা শিক্ষাও রয়েছে। তো তোমরা অনেকেই জানো, তারপর একটু বলে দিই, ঠিক আছে, ভিডিওটা একটু লং হবে বাট তোমরা হচ্ছে একটু দেখে নিতে পারো একটু ধৈর্য ধরে। ওকে, ধরো হচ্ছে তোমার ওই কোন একটা বিশেষ প্রয়োজনে তোমার পিতা পুত্র এবং গাধা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে পিতা পুত্র গাধাটাকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল, মার্কেটে বা হাটে। সো তারা তিনজনই হেঁটে যাচ্ছিল। তো কিছু দূর হেঁটে যাওয়ার পরে একজন তাদেরকে বলল যে লোকগুলো কি বোকা, মানে গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, একজন চাইলে তো গাধার উপরে উঠে আরাম করে যেতে পারে। হ্যাঁ, এটা যখন শুনলো পিতা বলল আসলে তাই তো, তাহলে তার ছেলেটাকে গাধার পিঠের উপরে বসালো। এরপর হচ্ছে সে হেঁটে হেঁটে গাধার রশি ধরে হেঁটে হেঁটে বাজারের দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে একজন বলল হচ্ছে ছেলেটা কি মানে পাজি, বা হচ্ছে ছেলেটা হচ্ছে কি পরিমাণ শিষ্টাচারহীন, যে তার বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে হচ্ছে গাধার পিঠে আরাম করে বাজারের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো পিতা কি করলো, পিতা হচ্ছে পুত্রকে নিচে নামিয়ে দিল, সে গাধার পিঠে ওঠার পরে হচ্ছে এখন তারা ওই বাজারের দিকে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে একজনের সাথে দেখা হলো, তো সে আবার পিতাকে বলল, তাদেরকে দেখে বললো আর কি, যে কি নিষ্ঠুর বাপ,
ঠিক আছে, যে কি নিষ্ঠুর ভাব, নিজের ছেলেকে, নিজের বাচ্চা ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর সে নিজে আরাম করে গাধার পিঠে চড়ে চড়ে বাজারের দিকে যাচ্ছে। সো পিতা এটা শুনে কি করলো, তারা দুইজনে এবার গাধার পিঠে উঠে বসলো। তো গাধার পিঠে যখন উঠে বসলো, কিছু দূর যাওয়ার পর একটা পশু প্রেমিক যাচ্ছিল পাশ দিয়ে, সে আবার তাদেরকে দেখে বলল, তার একটা মায়া হলো আর কি, দেখে বলল যে কি অত্যাচার, কি অবিচার, একটা গাধা তার উপরে আবার দুইটি লোক, মানে কি কষ্টটাই না হচ্ছে, গাধা কি কষ্টটাই না দিচ্ছে এই মানে অবেলা, মানে কি বলে তোমার হচ্ছে অবুঝ প্রাণীটাকে। সো এটা যখন তারা শুনলো, তারা হচ্ছে কি করলো, মানে একদম নিরাশ হয়ে গেল যে কি করবে আসলে। এবার তারা পিতা পুত্র ভেবে দেখলো, ভাবতে ভাবতে একটা ফোন দিয়ে আটলো। তারা কি করলো যে গাধার দুই পা হচ্ছে তারা বেঁধে ফেললো, দুই পা বেঁধে এরপরে মনে করো যে তোমার হচ্ছে ওই বাঁশ ঢুকিয়ে দিল দুই পায়ের মাঝখান দিয়ে হচ্ছে পিতার সামনে, পুত্র পিছনে, দুইজন হচ্ছে ঘাড়ে তোমার ওই বাঁশ নিয়ে হচ্ছে তোমার বাজারের দিকে যাচ্ছে আর কি, গাধাটাকে ঝুলিয়ে। সো কিছু দূর যাওয়ার পরে একটা শেকো আসলো, শেকো বলে বা ব্রিজ বলে, যেটা হচ্ছে ওই পুলও বলে, যেটা হচ্ছে তোমার ওই বাঁশ দিয়ে তৈরি হয়, খুবই হচ্ছে সংকীর্ণ পথ থাকে, মানে বিপজ্জনক পথ। সো যখন এরকম মানে পুল দিয়ে পার হচ্ছিল, তখন ওই গাধা মুক্ত নিচের দিকে, তাই না, নিচের দিকে যখন সে হচ্ছে পানি দেখলো এবং হচ্ছে এই ব্রিজ দেখলো, তখন সে মনে করো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে মনে করো যে নড়াচড়া করে উঠলো। ঠিক আছে, নড়াচড়া করে উঠলে মনে করো যে পিতা পুত্র সামলাইতে পারলো না, দুইজনে হচ্ছে পানির মধ্যে পড়ে গেল, গাধা সহ। এবং গাধা হচ্ছে পানিতে পড়ে হাত পা বাঁধা, মাজা গেল ভেঙে, জায়গায় ডেড। এরপর হচ্ছে পিতা পুত্র দুইজনের পা ভেঙে গেল, তারা হচ্ছে বাসার দিকে চলে গেল। তো এখানে হচ্ছে তোমার মোরাল অফ দ্য স্টোরি বা গল্পের শিক্ষা হচ্ছে, তুমি যদি পৃথিবীতে সবাইকেই খুশি করতে যাও, তাহলে আসলে তুমি কাউকেই খুশি করতে পারবে না। ঠিক আছে, পৃথিবীতে এরকম অনেক নিন্দুক মানুষ রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। সো এদিকে তোমার কর্ণপাত করার বা কান দেওয়ার কোনো দরকার নেই। তুমি যে কাজটা করছো সেই কাজেই তুমি ফোকাস থাকো। ঠিক আছে, ফোকাস থাকো, সেই কাজটাই ভালোভাবে করো। কে কি বলতেছে এগুলো কানে দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তোমাকে অনেকেই অনেক কথা বলবে, বাট একদিন তুমি যখন সাকসেসফুল হবা, তখন হচ্ছে ওই সমস্ত মানুষরা তোমার সামনে আসতেই লজ্জাবোধ করবে, তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো তুমি যে কাজ করতেছো ওই কাজটাই করতে থাকো, কি কি বলতেছে ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, শোনার কোনো দরকার নেই। তো এখানে নিন্দুকের বিষয়টা আসলো বলে গল্পটা একটু বলে দিলাম। তো বলতেছে পৃথিবী এরকম সব জিনিসের অভাব রয়েছে, নিন্দুক ব্যতীত, মানে নিন্দুকের কোনো অভাব নেই পৃথিবীতে। তারপর বলতেছে তারা বলল, এই নিন্দুকেরা বলল, দ্য কেজ মানে খাঁচাটি, লুকস মানে কি মনে হওয়া, লুকস মানে কি মনে হওয়া। এটা তোমাদের একটা ব্যবহার শিখাই, তোমাদের অনেক সময় ইংলিশে কথা বলতে গেলে লাগবে, প্রয়োজন হবে। আমি বললাম যে সে দেখতে খুবই স্মার্ট, তো কি বলতে পারি, হি লুকস ভেরি স্মার্ট, সে দেখতে, হি লুকস ভেরি স্মার্ট, তাকে মনে হয় খুবই স্মার্ট মনে হয়, তাকে খুব স্মার্ট মনে হয় বা তাকে দেখতে স্মার্ট মনে হয়। আমি আর বলতে পারি যে তাকে দেখতে সুন্দর মনে হয়, আমি বলতে পারি যে শি লুকস very beautiful বা you look very beautiful, you look very handsome। ঠিক আছে, বা আমি বলতে পারি যে you look very tired, তোমাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, you look very tired, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি কি করতেছিলে, এরকম। ঠিক আছে, you look very tired, upset, তোমাকে খুব হতাশ মনে হচ্ছে, disappointed, হ্যাঁ, নিরাশ মনে হচ্ছে, এরকম আর কি। সো look শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু মনে হয়। the case looks খাঁচাটিকে মনে হয় বেটার, খুবই ভালো মনে হয়, নো ডাউট, কোনো সন্দেহ নেই, আনডাউটেডলি, নিঃসন্দেহে খাঁচাটিকে খুব ভালো মনে হচ্ছে। বাট হ্যাজ এনিওয়ান, কেউ কি, টেকেন নোটিস, দেখো টেক নোটিস মানে হচ্ছে তোমার লক্ষ্য করা, টেক নোটিস মানে লক্ষ্য করা। সো হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস, কেউ কি লক্ষ্য করেছে, অফ দ্য বার্ড, কেউ কি পাখিটাকে একটু লক্ষ্য করেছে। মানে তারা বলতেছে যে খাঁচাটা দেখতে খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, বাট পাখিটাকে কি একটু দেখেছে, এটা বলতেছে। ওকে, সো শেষ, আমরা হচ্ছে এর পরেরটাতে একটু চলে যাই। কি বলতেছে এখানে, দিস অস, এইটা মানে এই যে কথাটা, নিন্দুকেরা যে কথাটা বললো, এই কথাটা রিপোর্টেড টু দ্য কিং। ঠিক আছে, রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে অভিযোগ পেশ করা, কোনো কিছুর অভিযোগ কারো কাছে পেশ করা। সো রিপোর্ট টু মানে হচ্ছে কারো কাছে কোনো অভিযোগ পেশ করা। সো দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এটা হচ্ছে রাজার কাছে অভিযোগ পেশ করা হলো। হি সেড মানে রাজা বলল, টু আর নেফিউ, একজন ভাগিনাকে বলল, হোয়াটস দিস, এটা কি, আই হেয়ার, যেটা আমি শুনছি। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, এই অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে এখানে একটা আই রয়েছে। সো হোয়াটস ইজ দিস আই হেয়ার, এটা কি যেটা আমি শুনছি, এটা আমি কি শুনছি। তখন বলতেছে ইউর ম্যাজেস্টি মানে হচ্ছে জাহাপানা। ঠিক আছে, জাহাপানা,
রিপ্লাইড মানে উত্তর দিল, দ্য নেফিউ মানে ভাগিনা উত্তর দিল কি বলে, যে জাহাপানা ইফ যদি, ইউ তুমি, উইশ মানে চাওয়া, ইচ্ছা করা, ঠিক আছে, অভিলাষ করা। সো ইফ ইউ উইশ যদি তুমি চাও বা ইচ্ছা করো, টু হিয়ার মানে শুনতে, দ্য ট্রুথ মানে সত্য, তুমি যদি সত্যটাকে শুনতে চাও, সামন, ওই যে সামন শব্দের অর্থ কি, হাজির হতে বলা, তলব করা, ডেকে পাঠাতে বলা, ঠিক আছে। সো সামন দ্য গোল্ডস্মিথ, তাহলে আপনি তলব করেন, হাজির হতে বলেন স্বর্ণকারকে, দ্য স্কলার্স পণ্ডিতদেরকে, দ্য স্ক্রাইবস অনুলেখকদেরকে, দ্য মেইনটেন্যান্স ক্রু রক্ষণাবেক্ষণ দলদেরকে, অ্যান্ড এবং দেয়ার সুপারভাইজার মানে তত্ত্বাবধান করা, আর এখানে সুপারভাইজার তাহলে হবে তত্ত্বাবধানকারী। সো তত্ত্বাবধানকারীদেরকে আপনি তলব করেন। সবগুলোর অর্থ আগেও একবার বলেছি, এজন্য আর বিস্তারিত বললাম না, আমি হচ্ছে একবার একটু অর্থ করি। বলতেছে জাহাপানা আপনি যদি সত্যটা শুনতে চান, তাহলে হচ্ছে আপনি স্বর্ণকার, পণ্ডিত, অনুলেখক, রক্ষণাবেক্ষণ দল এবং তাদের তত্ত্বাবধানকারীদেরকে ডেকে পাঠান। তারপর কি বলতেছে, দোজ তারা, হু যারা, হ্যাভেন্ট গট, দেখো হ্যাভেন গট যারা পায়নি, হ্যাঁ এই গট হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম এখানে, ঠিক আছে, গেট গট গট, হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সো দোজ হু হ্যাভেন গট, যারা হচ্ছে পায়নি, আর শেয়ার মানে কি ভাগ, হ্যাঁ অংশ, শেয়ার মানে ভাগ বা অংশ, যারা হচ্ছে ভাগ পায়নি বা অংশ পায়নি কিসের, অফ দ্য রয়্যাল বাউন্টি মানে হচ্ছে তোমার দান, যারা হচ্ছে রাজকীয় দানের, এই যে রাজ্য থেকে যে স্কলার এরা প্রচুর পরিমাণে টাকা নিতেছে, বড়লোক হয়ে যাচ্ছে, মানে আঙুল ফেলে কলা গাছ হওয়ার মতো হয়ে যাচ্ছে, যারা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, তাদেরকে এখানে বলতেছে যারা হচ্ছে এরকম রাজ্যের বা রাজকীয় দানের ভাগ বা শেয়ার পায়নি, তারাই হচ্ছে আর রিসোর্ট টু শব্দের অর্থ হচ্ছে তোমার আশ্রয় নেওয়া। রিসোর্ট টু শব্দের অর্থ কি, আশ্রয় নেওয়া। দেখো রিসোর্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আশ্রয় নেওয়া, এটা একটু তোমাদের দেখায়। রিসোর্ট টু মানে হচ্ছে কোনো কিছুর আশ্রয় নেওয়া। ধরো আমি বললাম যে সে মানে কি একজন গরিব, তাই আমি বললাম সে দারিদ্রতার কারণে চুরির আশ্রয় নিল, তাহলে আমি বলতে পারি যে হি রিসোর্টেড, আমি এভাবে লিখতে পারি, হি রিসোর্টেড টু থেফট মানে হচ্ছে চুরি, he resorted to theft, সে হচ্ছে out of poverty বা because of poverty he resorted to theft, সে হচ্ছে চুরির আশ্রয় নিল। সো রিসোর্ট টু শব্দের অর্থ হচ্ছে কোন একটা মন্দ কাজ বা খারাপ কাজে আশ্রয় নেওয়া, ঠিক আছে। তো বলতেছে রিসোর্টিং মানে আশ্রয় নিচ্ছে, স্ল্যান্ডার মানে হচ্ছে তোমার এই অপবাদ, ঠিক আছে, স্ল্যান্ডার মানে অপবাদ। তো বলতেছে যারা হচ্ছে রাজকীয় দানের কোনো ভাগ পায়নি, শেয়ার পায়নি, অংশ পায়নি, তারাই হচ্ছে স্ল্যান্ডার বা হচ্ছে অপবাদের আশ্রয় নিচ্ছে। এরপরে কি বলতেছে, এভরিথিং সবকিছুই বিকেম হয়েছিল, ক্লিয়ার মানে স্পষ্ট হয়েছিল, টু দ্য কিং রাজার কাছে স্পষ্ট হয়েছিল, এন্ড এবং হি রিওয়ার্ডেড, দেখো রিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে পুরস্কৃত করা, এবং তিনি পুরস্কৃত করলেন হিজ কাকে, নিফিউ তার ভাগিনাকে তিনি হচ্ছেন পুরস্কৃত করলেন উইথ আ গোল্ড চেন, একটা হচ্ছে স্বর্ণের চেন বা স্বর্ণের নেকলেস বা স্বর্ণের চেন দিয়ে তিনি তার নেফিউকে হচ্ছে পুরস্কৃত করলেন, ঠিক আছে। সো এটাই সবকিছুই রাজার কাছে স্পষ্ট হয়ে গেল, তিনি তার ভাগিনাকে একটা স্বর্ণের চেন দিয়ে পুরস্কৃত করলেন। সো এ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। সো এখান থেকে আমরা আজকে আর না পড়ি, আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে এর পরের অংশটুকু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আপলোড দিয়ে দেওয়া হবে। সো এই পর্যন্ত যারা বুঝেছো, ক্লাস করলা, তারা অবশ্যই নোট ডাউন করে নিবা। আগেই বলেছি ক্লাসে হচ্ছে কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা বিষয় সেটা হচ্ছে এই অড মিনিংগুলো একটু বেশি বেশি পড়বা, সিনোনিম পড়বা, শীটের প্রয়োজন হলে নক দিবা ফেসবুক পেজে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের দ্বিতীয় পার্টে, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকে ক্লাসটা লং হয়ে গিয়েছে, সো এখানেই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে। দ্বিতীয় পার্ট আমরা এখান থেকে আবার একদম শুরু করে শেষ করে দিব ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবা, সবার জন্য অনেক বেশি দোয়া, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।